আচ্ছা, এবার রেকর্ডিংটা মনে হয় ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, যার মাইক অন আছে মাইকটা অফ করে রেখো, কারণ অনেক সময় নয়েজ আসে মাইকে। তো এখন মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের মেইন টার্গেটটা কি? মেইন টার্গেটটা হচ্ছে যে স্যার আমাদের নেক্সট প্ল্যানগুলো কি? নেক্সট প্ল্যানগুলো তুমি যদি একটু আগাও, আমরা একটু এখানে শেয়ার দিই, শেয়ার দিলে বুঝতে পারবা। সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি অ্যাটেন্ডেন্স তো আমরা যারা ক্লাস করছো এখানে, যদি খুব বেশি ক্লাস মিস না যায় তাহলে অ্যাটেন্ডেন্সে যে 5 নাম্বার আছে 5 নাম্বার পেয়ে যাবা। আর আমার কাছে ক্লাস টেস্টে তোমাদের 40% নাম্বার আছে। 40% নাম্বারের মধ্যে তোমরা, আমার মনে হয় তোমরা ফার্স্ট ক্লাস টেস্টের নাম্বারটা পেয়ে গেছো, সেকেন্ড ক্লাস টেস্টের নাম্বারটা রেডি আছে, নাম্বারটা আমি দেই নেই বিকজ অফ তোমরা, তোমাদের যে কপি কারণটা যেটা ছিল, কপির কারণটার ভিতরে আমরা ওই পার্টে যাইনি, বা ওই পার্টটা আমরা মানে অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। আর এর পরবর্তীতে তোমাদের যতটুকু আমার মনে পড়ে, তোমাদের একটা থার্ড ক্লাস টেস্টও হয়েছিল, থার্ড ক্লাস টেস্টের নাম্বারও তোমরা ওখান থেকে পেয়ে গেছো। আর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। অ্যাসাইনমেন্ট কোন টপিকের উপর দিছিলাম মনে আছে? স্যার লুপের উপর। লুপের উপর। গুড, লুপের উপরে। লুপের উপর ব্রাঞ্চিং এখন, স্যার। হ্যাঁ ব্রাঞ্চিং বা লুপের উপর দেওয়া ছিল। স্যার থার্ড ক্লাস টেস্টে নাম্বার বাড়ানোর কথা ছিল। হ্যাঁ, থার্ড ক্লাস টেস্টের নাম্বার বেরিয়ে থার্ড ক্লাস টেস্টের একটা নাম্বার আপলোড হয়ে যাবে। থার্ড ক্লাসের নাম্বার তো আমরা এখন আমাদের শিটে অ্যাড করিনি, ওটা তো তোমাদের ইএলএমএসই আছে। থার্ড ক্লাস টেস্টের নাম্বার হয়তো একটু বাড়ে, বাট আমার মনে হয় যে তোমাদের ম্যাক্সিমামেরই হয়তো বা সেকেন্ড ক্লাস টেস্টটা ভালো হয়েছে কি হয় নাই জানি না, বাট তোমাদের আরেকটা ভালো ক্লাস টেস্ট দরকার, বা অনেকের হয়তো বা দুইটা ভালো ক্লাস টেস্ট দরকার। এই জন্য হয়তো বা অনেকে এই ফাংশনের ক্লাস টেস্টটা নিয়ে অনেকে পড়াশোনা করতেছো। আর ফাইনাল ক্লাস টেস্টটার ভেতরেও একটা ভালো নাম্বার দরকার যদি তুমি একটা ভালো গ্রেড চাও। আর আমাদের একটু যদি আমরা একটু দেখি আমাদের মানে প্ল্যানিংটা, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টে 10% নাম্বার ছিল, অ্যাসাইনমেন্টে 10% নাম্বার ছিল। এবং এই 10% নাম্বার আমরা কিভাবে দিব? যে তোমাদের খাতাগুলো দেখা হয়ে গেছে, নাম্বারটা হয়তো আপলোড করে দিব আমি, কারণ এই নাম্বারগুলো তোলাও খুব ডিফিকাল্ট আসলে। মানে ব্যস্ততা আছে, তোমাদের যেমন ব্যস্ততা আছে, আমারও ফাইনাল উইকেটে ব্যস্ততা আছে, বাট মোর অর লেস তোমরা ফাইনাল এক্সামের আগে সব নাম্বার পেয়ে যাবা, বা এই উইকের আগে সব নাম্বার পেয়ে যাবা। সেটা কি? সেটা হচ্ছে যে স্যার আমাদের যে মানে অ্যাসাইনমেন্ট আপনি দিছিলেন, অ্যাসাইনমেন্টে ছিল 5 নাম্বার। মানে ওই ব্রাঞ্চিং এরটা যদি যারা জমা দিছো, তারা যদি ঠিকঠাক মতো জমা দাও, জমা দিলে 5-এ 5 পেয়ে যাবা। কারোর যদি ভুল হয় বা কোনোটায় ঝামেলা করে থাকো, তাহলে ওইখান থেকে নাম্বার কিছু কেটে রাখবো। বাট মোটামুটি ঠিক থাকলে 5-এ 5 পেয়ে যাবে। তাহলে তুমি বলতে পারো স্যার তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে স্যার আমার একটা ক্লাস টেস্ট বাকি আছে, যেটা হচ্ছে 5 নাম্বারের এক, 5 মানে ক্লাস টেস্ট, ফিফথ ক্লাস টেস্টটা বাকি আছে। আর একটা হচ্ছে স্যার অ্যাসাইনমেন্টের 5 নাম্বার বাকি আছে। তো টোটাল 25 নাম্বারের এখনো মানে কোনো ঠিক ঠিকানা নাই স্যার। এই 25 কই থেকে আসবে? এই 25 যেখান থেকে আসবে সেটার জন্য তোমরা খেয়াল করছো কিনা, তোমাদেরকে গ্রুপে লাস্টের দিন আমি একটা মানে আমরা একটা ফাইনাল প্রজেক্টের একটা স্পেসিফিকেশন দিয়ে দিছি। সেটা হচ্ছে টোটাল এই যে প্রজেক্টটা তোমরা করবা, এই প্রজেক্টের 5 নাম্বার যাবে হচ্ছে অ্যাসাইনমেন্টে, আর 20 নাম্বার যাবে ক্লাস টেস্টের জন্য। এখন তোমাদের মধ্যে অনেকেই আসো যে বিশেষ করে 2-1 জন তো খুব ভালো অবস্থানেই আছো, যে প্রথম 3টা ক্লাস টেস্টে খুব ভালো নাম্বার আছে। তাদের আসলে লাস্টের 2টা ক্লাস টেস্ট এতটা ইম্পর্টেন্ট না দেওয়া। তো তাদের উদ্দেশ্যে আমি একটু কি বলতে চাচ্ছি, তাদের উদ্দেশ্যে আমি এই জিনিসটাই বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু ফাইনাল ক্লাস টেস্টটা দিতে হবে শুধুমাত্র ক্লাস টেস্টের জন্য না। আপনার অ্যাসাইনমেন্টে যে 5 নাম্বার আছে ওই নাম্বারের জন্য কিন্তু আপনাকে জমা দিতে হবে। সো আপনি যদি কোনো কারণে ওইটা জমা না দেন, না দিলে কিন্তু অ্যাসাইনমেন্টের 5 নাম্বার আপনি 0 পাবেন। যদিও ক্লাস টেস্টে 0 পাইলে কোনো সমস্যা নেই, কারণ আগের 3টা ক্লাস টেস্ট দিয়ে হয়তো বা কাভার আপ হয়ে যেতে পারে, কিন্তু অ্যাসাইনমেন্টের 5-এ আপনার শূন্য চলে আসবে। তো একটু চিন্তা ভাবনা করে দেখেন যারা যেভাবে প্ল্যানিংটা করতেছেন। বাট আমি আশা করি যে একটা কোর্স যেহেতু শেষ হয়েছে, কোর্সের লাস্টে আমরা একটা প্রজেক্ট করলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে আমরা কি কি শিখতে পারছি। আচ্ছা, নেক্সট চলে আসি যে স্যার জমা দিব কবে? জমার ডেট যদিও এখানে আমি 12 অক্টোবর লিখে রাখছি, বাট আপনাদের অনেকের মনে হয় 10 তারিখ একটা পরীক্ষা আছে, 10 তারিখ একটা পরীক্ষা থাকতে পারে। তো 10 তারিখ পরীক্ষা থাকলে আমরা জিনিসটাকে এক্সটেন্ড করে 11 অক্টোবর লেখা আছে, আমরা 12 অক্টোবর জমা নিব। 12 অক্টোবর রাত্রে জমা লাস্ট ডেট। 12 অক্টোবর রাত্রে জমা লাস্ট ডেট। এবং আপনাদেরকে একটু বুঝতে হবে স্যার যে আপনাদের এই জমাটার, আপনাদের রেজাল্ট কবে দিবে জানেন এই সেমিস্টারের? না স্যার। তো 24 এই তারিখে সেমিস্টারের ক্লাস।
শুরু হ্যাঁ, হবে তার আগেই দিবে হয়তো। 24 তারিখে ক্লাস শুরু হবে, আপনার রেজাল্ট পাবলিশ হবে হচ্ছে 14 তারিখ। 14 থেকে 15 তারিখ আপনাদের রেজাল্ট পাবলিশ হবে। So, আপনারা বুঝতেই পারতেছেন যে স্যার আপনি যদি 12 তারিখ লাস্ট ডেট দেন অ্যাসাইনমেন্ট দেওয়ার, আমি যদি 12 তারিখের জায়গায় 13 তারিখও দিই, 13 তারিখ দিলেও নাম্বার তুমি পাবা না, কারণ আমাকে তো একদিন লাগবে সবগুলো চেক করতে, 1 বা 2 দিন লাগবে চেক করে আপনাদের নাম্বারটাকে জমা দিতে হবে। So, আমি সর্বোচ্চ লেটে জমা নিচ্ছি, যে এর থেকে লেট হওয়া সম্ভব না। কেউ যদি আমাকে 15 তারিখ পরে একটা প্রজেক্ট জমা দাও, আমি বললাম এই প্রজেক্টটা তুমি আলমারিতে টানায় রেখে দিও, কারণ এটা দিয়ে আমি কি করবো আমি জানি না, কারণ তোমার নাম্বার জমা দেওয়া হয়ে যাবে। সো কারোর যদি কোনো কারণে লেট হয়, লেট ভাববা যে তোমার নাম্বার 0 বসে গেছে। সো এই 12 তারিখের পরে কেউ ইমেল দিও না, ফোন দিও না, স্যার আমার নেট খারাপ, হ্যান খারাপ, ত্যান খারাপ, করতে পারিনি, এগুলো আমাকে বলার দরকার নেই। 0 পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। অন্যগুলোতে একটা কিছু করা যেত, এটার কোনো কোনো করার কিছু নেই, কারণ আমার হাতে নেই, আমাকে আমার রেজাল্ট জমা দিয়ে দিতে হবে। সো এই পার্টটা আমার মনে হয় কিছুটা ক্লিয়ার। তাহলে আমাদের ডেডলাইনটা হচ্ছে কত তারিখ? ডেডলাইনটা হচ্ছে আমাদের 12 অক্টোবর রাত্রে। 12 অক্টোবর রাত ডেডলাইন হচ্ছে ফিক্সড, এই ডেডলাইন নড়বে না, এখান থেকে আমাদের কাজ করতে হবে। এবার চলে আসে স্যার কিভাবে কাজটা করতে পারি। তাহলে এই অ্যাসাইনমেন্টে 25% নাম্বার থাকবে, বোঝা আছে? এবং তোমাদের ইজি করার জন্য এটা একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট, ম্যাক্সিমাম অফ 3। সো 3 জনের একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট হবে। কারোর যদি মন চায় যে স্যার আমি 3 জনে করব না 2 জনে করব, 2 জনে করতে পারো, কোনো সমস্যা নেই। কারোর যদি মনে হয় আমি 1 জনে করব, তাহলেও কোনো সমস্যা নেই। বাট একটু বুঝতে হবে যে ম্যাক্সিমাম অফ 3, ম্যাক্সিমাম অফ 3, কেউ 1 জন করলেও কোনো সমস্যা নেই, আপনি 3 জনে করতে পারেন। তো এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে আমরা একটু পর্যন্ত মোটামুটি ক্লিয়ার যে স্যার আসলে আমাদের টার্গেটটা কি, একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট 3 জন পাবলিক পার টিমে। 2 জন নিয়েও করা যাবে, 1 জন নিয়েও করা যাবে, বাট একটু মনে রাখতে হবে আমি স্ট্যান্ডার্ড ফল করব না। স্ট্যান্ডার্ড ফল করব না মানে কি, ধরো সাপোজ 3 জন মিলে একটা প্রজেক্ট দাঁড় করাইলা, প্রত্যেকে মাথাটা খাটায় অনেক সুন্দর করে করলা, আর ধরো তুমি একা ছিলা। এখন তুমি যদি আমাকে বলো যে স্যার আমি তো স্যার একা ছিলাম, আমি তো তোমাকে একা থাকতে বলি নাই, তো একটু মনে রাখতে হবে। তো তুমি একা ছিলা, তুমি তোমার নিজের ইচ্ছা একা ছিলা, তো তোমাকে, তুমি যদি একা থেকে কাজ করতে চাও, একা থেকে কাজ করতে গেলেও তোমার কি করতে হবে, তোমাকে আলটিমেটলি ওই 3 জনের যে স্ট্যান্ডার্ড আছে, ওই 3 জনের স্ট্যান্ডার্ডই ফিল আপ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই রকম, যে তুমি একা ছিলা বলে যে আমি তোমার উপরে সিম্পাথি দেখায় তোমাকে নাম্বার বেশি দিব, যে তুমি অল্প কিছু একটা করছো এর উপর ভিত্তি করে তোমাকে নাম্বার দিয়ে দিব, এটা আসলে হবে না। আমি আগেই বলে দিচ্ছি। বাট কারণ অনেক সময় থাকে না যে আমি মানে 2 জনের সাথে কাজ করতে ভালো লাগে না, একা একা কাজ করে ফেললাম খুব তাড়াতাড়ি। তোমাদের মধ্যে অনেকেই আছো যে মানে একা একা করে ফেললে খুব তাড়াতাড়ি করতে পারবা, 3 জনের নিলেও দেরি হবে। তো ওই পার্টটা একটু দেখার চেষ্টা করবা যে এটা যাতে কারো প্রবলেম না থাকে। ওকে, কারোর এই পার্টে কারো কোনো কোশ্চেন আছে? তার মানে স্যার স্যার আমাদের আর কোনো সম্পূর্ণ এক্সাম কমপ্লিট করার পর কি আমাদের ভিডিও মেক করতে হবে? কি বুঝি না। আমাদের ভিডিও মেক করতে হবে? হ্যাঁ, এটা বলতেছি, এটা বলতেছি। আর কেউ? নাইম? স্যার আমাদের তো তাহলে আর কোনো এক্সাম হচ্ছে না আর কি এটার আগে। সরি, তোমাদের 4 নাম্বার ক্লাস বাকি আছে তো। ও স্যার স্যার আমাদের এটা কি আজকে হবে? এটা হবে আজকে, যদি সময় আজকে শেষ করে এটা আলোচনা করে শেষ করতে পারি তাহলে হবে। ওকে স্যার। কোশ্চেন রেডি করে আমাদের আসতে কি হবে। GUI ইউজ করতে হবে নাকি GUI ছাড়া? বই লাগবে না, বই ছাড়াই করতে পারবেন, বই ছাড়াই করতে পারবেন। কনসোলই করেন, যা করবেন, যা শিখছেন এতদিনে তা দিয়ে করবেন, ব্ল্যাক উইন্ডো কনসোলে করলেই হবে। আচ্ছা, নেক্সট আর কারো কোনো কোশ্চেন? ওকে, কোশ্চেন নেই। নেক্সট আসি আমাদের মেইন কথার মধ্যে, যে স্যার এর পরের পার্টগুলো কি। পরের পার্টগুলো হচ্ছে যে তাহলে তো বোঝা যাচ্ছে যে আমাদের একটা সি প্রজেক্ট জমা দিতে হবে সি ল্যাঙ্গুয়েজের উপরে, এবং আপনাদেরকে একটা ভিডিও বানাতে হবে, এবং ভিডিও বানাতে হবে, ভিডিও বানায় প্রজেক্টরটা কিভাবে কাজ করে, প্রজেক্টের বিভিন্ন ফিচার নিয়ে একটা ভিডিও বানাতে হবে, এবং ভিডিওটা আপনাদেরকে ইউটিউবে আপলোড করতে হবে। ইউটিউবে আপলোড করতে হবে। তুমি বলতে পারো স্যার ইউটিউবে কেন আপলোড করবো? ইউটিউবে আপলোড করার রিজন হচ্ছে যে আপনাদের দেখাটা একটু আমার জন্য ইজি হয়ে যায়, দেখাটা আমার জন্য ইজি হয়ে যাবে, কারণ না হলে আমাকে ডাউনলোড করে, আর ভিডিও সাইজ অনেক সময় বেশি বড় হয়, এগুলো ড্রাইভে আপলোড করে বা ইএলএমএস এত বড় ফাইল আপলোড করাটা ডিফিকাল্ট। এই জন্য আপনারা ইউটিউবে আপলোড করবেন, যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আপলোড করলেই হবে, ওই লিঙ্কটা দিয়ে দিলে হবে। এবং আপনাদের কারো যদি প্রবলেম থাকে আপনারা 14 তারিখের পরে মানে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে ভিডিওটা ডিলিটও করে ফেলতে পারেন, বাট এটা আপনাদের নিজস্ব ব্যাপার। বাট চাইলে রাখতে পারো, কারণ আমার মনে হয় জিনিসগুলো তোমাদের প্রজেক্ট হিসেবে শোকেস হয়, এবং পরবর্তীতে তোমরা যখন তোমাদের সিভি বিল্ড করবা, সিভিতেও অনেকে এই জিনিসগুলো দেয় যে আমি আমার একাডেমিক লাইফে এই ধরনের কাজগুলো করছি। সো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখন ভিডিওতে কি থাকবে? ভিডিওতে থাকবে হচ্ছে যে তুমি তোমার প্রজেক্টে যা যা করছো, যা যা কোডের বর্ণনা না, তোমার প্রজেক্ট দিয়ে যে যা জিনিস করা যায় সবগুলো ডিটেল থাকতে হবে। যেমন কেউ যদি টিকটক গেম মানে, তাহলে তাকে কি, তাকে আলটিমেটলি একটা টিকটক গেম খেলে দেখাইতে হবে না যে এইভাবে এইভাবে গেমটা কাজ করে।
বা যে কোনো একটা কিছু, যে সাপোজ সে একটা স্টুডেন্টের মানে ফাইল নিয়ে কাজ করলো, স্টুডেন্টদের নাম্বার ইনপুট নিয়ে তাদের নাম্বারের অ্যাভারেজ শো করে, তাদের সিজিপিএ ক্যালকুলেট করে। যেমন সাপোজ তুমি একটা প্রোগ্রাম বানাইলা, যে প্রোগ্রামের ইনপুট দিতে হয়, ধরো নাম দিতে হবে, ধরো নাম দিলাম শাহনওয়াজ। দেন আমি কি করলাম, দেন আমি তার সাবজেক্টের নাম দিলাম, সাবজেক্টের নাম দেওয়ার পরে সে কত নাম্বার পাইছে, কত ক্রেডিট আওয়ার হচ্ছে এটার মধ্যে আছে, এগুলোর উপর হিসাব করে তার সিজিপিএটা বলে দিলাম। এই সিজিপিএ ক্যালকুলেটর বানাইলাম। এখন তুমি তোমার এই সিজিপিএ ক্যালকুলেটরটা কিভাবে কাজ করে সবকিছু ভিডিওতে শো করতে হবে, এবং এটা মনে রাখতে হবে তোমার পিছনে ভয়েস ওভার দেওয়া লাগবে। ভয়েস ওভার দেওয়া মিনস হচ্ছে যে স্যার মানে কিভাবে কাজ করতেছে খালি দেখাই গেলে হবে না, আমাকে বলতে হবে মুখে মুখে। তো এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। সো আমি তোমাদেরকে একটু একটা পার্সোনাল সাজেশন থাকবে, যখনই গ্রুপ করবা, গ্রুপে এমন মেম্বার নেওয়ার চেষ্টা করবা যারা একটু এই টেকের ব্যাপারগুলোতে একটু স্ট্রং। কারণ এই ভিডিও বানানোটাও যথেষ্ট প্যারাদায়ক একটা জিনিস, এবং তোমাকে স্ক্রিন রেকর্ড করতে হবে। স্ক্রিন রেকর্ড মানে কি, খেয়াল করছো যে আমি যেভাবে একটা স্ক্রিনের মধ্যে পড়াই তোমাদের, রেকর্ড করে ফেলি, এরকম ভাবে তোমরা রেকর্ড করতে পারো। ইউটিউবে দেখবে এরকম অনেক ভিডিও আছে, টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল দেখে কাজটা করে ফেলতে পারবা। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। জুমেও স্ক্রিন রেকর্ডার আছে, গুগল মিটেও স্ক্রিন রেকর্ডার আছে, এবং মানে একেবারে যে খুব প্রফেশনাল ভিডিও হইতে হবে, অ্যানিমেশন দিয়ে ঠিয়ে ভালোভাবে করতে হবে তা না, বাট আমি মানে আশা করি যে একটা সিএস স্টুডেন্ট হিসাবে তোমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবা যে কিভাবে এই জিনিসগুলো কাজ করা যায়। ঠিক আছে? So আমার কাছে মনে হয় এটা নিয়ে কারোর প্রবলেম থাকার কোনো কথা না। আর ভিডিও লেন্থ নিয়ে কিছু কথা বলিনি, তারপরে তোমাদের কোশ্চেন নিচ্ছি। ভিডিও লেন্থ হচ্ছে যে স্ট্যান্ডার্ড হবে হচ্ছে তোমার 2.5 থেকে 5 মিনিট, 2.5 থেকে 5 মিনিট বা 3 থেকে 5 মিনিট হচ্ছে স্ট্যান্ডার্ড ভিডিও। তুমি যদি মানে 1.5 মিনিটের কম করো তাহলে নাম্বার খারাপ মানে কমে যাবে, স্মল ভিডিও হিসেবে নাম্বার কম দিব। আবার কারো যদি 5 মিনিটের থেকে বেশি বড় হয়, মানে টেনে ইচ্ছা করে লেন্দি করলা, ইন দ্যাট কেসও লার্জ ভিডিওর জন্য নাম্বার কাটা যাবে। তো আমাদেরকে বুঝতে হবে যে স্যার আমাদের এই দুইটা জিনিসে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, ভিডিও নিয়ে কারো কোশ্চেন থাকলে করতে পারে। স্যার গ্রুপের মধ্যে যখন গ্রুপে কিভাবে জিনিসটা করবো বুঝতেছেন এটা? গ্রুপে কিভাবে করবেন? জি স্যার। গ্রুপে কিভাবে করবেন মানে গ্রুপে চিন্তা করে করবেন, গ্রুপ প্রজেক্ট যেভাবে করে আপনি কিছু স্যার part একই কোড কি মানে একই কোড তিনবার এক্সপ্লেইন করবো? আপনাকে তো গ্রুপ থেকে স্যার একটা ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি হবে? ভিডিও বাংলা ল্যাঙ্গুয়েজ নাকি English? বাংলা। আপনাদের ইংলিশ করতে হবে না। আরেকটা Okay, জিনিস শুনেন, সেটা হচ্ছে যে আপনাকে কোড তো 3বার করতে হবে না। কোড সাপোজ আপনি করলেন, আপনি করে আপনি একা ভিডিও বানায় আপনি একাই জমা দিয়ে দিলেন, আপনার 2 ফ্রেন্ডও নাম্বার পাবে, কারণ তারা ওই গ্রুপে ছিল। আমি কি বুঝতে পারছি? আপনাকে তো 3জনেরটা করার দরকার নেই। 3জন কে কি করলেন আপনারা আপনাদের ওয়ার্কলোড ভাগ করে নেবেন। এটাও যদি আমার বলে দিতে হয় যে কে কোন পার্ট করবে, এটুক তো আমি বলে দিব না। আপনাদের একটা গ্রুপ প্রজেক্ট দেওয়া হয়েছে, আপনারা গ্রুপে কাজ করে যতটুকু শো করার সেভাবে শো করবেন। ঠিক আছে, ফজল রাব্বি বলেন। স্যার ভিডিওর শুরুতে কি আমাদেরকে কোনো ফর্মালিটিস মেনটেন করতে হবে? যেমন অবশ্যই ফর্মালিটিস মেনটেন করতে হবে। আপনি একটা স্ট্যান্ডার্ড ভিডিওতে আপনি প্রথমে কি করেন, আপনি প্রথমে আপনি এবং আপনার ফ্রেন্ড যে বানাবেন তার ইন্ট্রোডাকশন দিবেন যে আমরা দুইজন হচ্ছে এই, আপনারা একটা, দেন আমরা এই এই প্রজেক্টটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে করা হয়েছে, এখানে এই ফিচার আছে, আমরা হেয়ার ইজ এ ডেমনস্ট্রেশন অফ আওয়ার প্রজেক্ট বলে তোমরা শুরু করতে পারো। এবং তোমরা একটু নেটে সার্চ দিলে দেখবে এরকম বহুত ভিডিও তোমরা পাবা। তো আমার মনে হয় না এটা নিয়ে কারোর প্রবলেম হওয়ার কোনো কথা আছে। বুঝাতে পারলাম? জি স্যার। ওকে, ঠিক আছে। স্যার টাইম ডিউরেশনটা স্যার কত থেকে 2.5 থেকে 5 মিনিট? 2.5 থেকে 5 মিনিট স্ট্যান্ডার্ড, 2.5 থেকে 5 মিনিট স্ট্যান্ডার্ড, বাট এর থেকে বেশি ছোট বা বেশি লং যাতে না হয়। আবার তুমি যেটা জিনিসটাকে বোরিং করে না ফেলো, যে টেনে টেনে একই জিনিস বারবার একই কথা বারবার বলতেছো, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সময় তো আসলে কম, তোমাদেরও যেমন বুঝতেই পারছো 12 তারিখ রাতে জমা দিতে হবে। তো প্ল্যানিংটা করে রেখো যে তুমি যদি মানে আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের ভিডিও করতে মিনিমাম 1 দিন লাগবে। মানে রেকর্ড করে ভয়েস দিতে অনেক সময় মানে রিটেক নেওয়া লাগে। মানে এক সময় তুমি বলে ফেললা অন্যরকম, বাট মিললো না কথা, তখন তোমাকে রিটেক নেওয়া লাগে। তো এই ব্যাপারগুলো নিয়ে একটু কাজ করার সুযোগ আছে। সো আমার কাছে মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রজেক্টের কাজটা মানে কোডের পার্টটা ডান করে ফেলো। এবং আমি এর আগেও আমার বিভিন্ন কোর্সে বা বিভিন্ন জায়গাতে এরকম ভিডিও জমা নিছি, এবং আমি অনেক কেসে আমার মনে হয় যে একটা স্টুডেন্ট খারাপ নাম্বার পাওয়ার পিছনে ভিডিওটাও দায়ী থাকে, যে তুমি কোড অনেক বেশি করে করছো, ভালো করে করছো, বাট কোডটা তুমি শো করতে পারলা না। শো যদি করতে না পারো, ইন দ্যাট কেস তোমার কি হবে? ইন দ্যাট কেস তো তোমার মানে তুমি অনেক ফিচার রাখছো, ধরো তুমি একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম রাখছো বা একটা মেডিকেল স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কি করা হয়, যেমন ধরো তুমি গেলা, তুমি ইনপুট দিলা,
যে হোয়াট কাইন্ড অফ মেডিসিন ডু ইউ নিড, তুমি লিখলা নাপা, তুমি সার্চ করে দেখলা যে তোমার একটা লিস্ট থাকলো, লিস্টের মধ্যে বা এর মধ্যে সবগুলা মেডিসিনের নাম আছে, দেন তুমি দেখলা নাপা ওই দোকানে আছে কিনা, তুমি বললা যে স্যার নাপা আছে, নাপা কতটা, দেন তুমি বললা প্রাইস কত, তো তোমার যতগুলো ফিচার আছে তুমি ফিচার গুলো 1 by 1 করে শো করলা। তো তুমি যদি এভাবে শো করতে পারো, শো করতে পারলে আমার মনে হয় যে পুরো জিনিসটা এক্সপ্লেন করবা। যদি কোনো সময় ধর একটা ওষুধের নাম বললা, সেই ওষুধটা নাই, তাহলে তুমি বললে কি নট ফাউন্ড, তো এই টাইপের মানে বিভিন্ন সাজেশন দিবে বা এই টাইপের বিভিন্ন কাজ করবে। তো প্রজেক্ট লিখে একটু নেটে সার্চ করো, নেটে সার্চ করলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট লিখে সার্চ করলে তোমরা পাবা। বেশি যা ক্লাসে পড়াইছি এর এইটাই ইউজ করলে হবে। যেমন অনেকে বললো স্যার গুই ব্যবহার করা লাগবে কিনা, গুই তো ক্লাসে পড়াইনি, যা পড়াইছি ওইগুলো দিয়েই করবা। এর বাইরে থেকে বেশি অ্যাডভান্স কোনো জিনিস নিয়ে কাজ করার দরকার নেই, কারণ অনেক অ্যাডভান্স জিনিস আছে আর যা পড়াই নেই সেটা আমি আশাও করি না যে তোমরা করবা। আর ভিডিওটা আপলোড করে, তোমরা যারা ভিডিওটা আপলোড করা, ভালো ভিডিওগুলোকে আমার প্ল্যান আছে হচ্ছে ডিপার্টমেন্টে দেওয়া। তো ডিপার্টমেন্টে দেওয়া থাকলে তোমরা হয়তোবা ওইখান থেকেও স্যাররা তোমাদেরকে প্রেস করতে পারে বা তোমরা ডিপার্টমেন্টের সুনজরে আসতে পারো যদি তোমাদের কাজটা ভালো হয়। তো এটা একটা সুযোগ যে নিজেকে একটু এস্টাবলিশ করা, নিজের কাজটা একটু ভালো করে দেখানো। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার বলেন। স্যার প্রজেক্ট আইডিয়া যদি কারোর সাথে মিলে যায় সেই ক্ষেত্রে প্রবলেম আছে? এটাই বলতেছি। তো এটার এখনই চলে আসতে হচ্ছে নেক্সট কথা, যে মানে প্রজেক্টের বিষয়টা কিরকম আসবে। প্রজেক্টের জন্য আপনারা দেখবেন যে আপনাদের একটা গুগল ফাইল, গুগল শিট খোলা হয়েছে। গুগল শিটে আমার মনে হয় এখানে অনেকে আলহামদুলিল্লাহ অনেকে প্রায় সাবমিট করে দিছো, অনেকে অনেকগুলো জিনিস সাবমিট করছো। বাট এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা একা করতে চাইলে এইখানে প্রত্যেকটা জিনিসের ভিতরে আমার বাকিগুলোতে নাম দিয়ে দিবা। যেমন আরাফাত লিখছে টেম্পারেচার কনভার্টার, আরাফাত টেম্পারেচার কনভার্টার যদি দেয়, তাহলে আমরা যেখানে বাকিগুলোর ভিতরে সে যদি একা করতে চায়, তাহলে সে বাকি ফিল্ড গুলাতে কি লিখে দিবে, সে বাকি ফিল্ড গুলাতে নান লিখে দিবে। সো নান লিখে দিবা যে তুমি যদি একা করতে চাও, ফাঁকা রাখবা না, একা করতে চাও নান লিখে দিবা। এই জিনিসটা হচ্ছে মেইন জিনিসটা, মানে আমাকে বুঝতে হবে যে একা করতে চাইলে আমরা নান লিখে দিব। আর একটা জিনিস হচ্ছে যে ও একটা ভালো কোশ্চেন করছিল স্যার, যে আমার যদি মিলে গেলে প্রবলেম কিনা। মিলে গেলে প্রবলেম হচ্ছে, যেমন ধরো সাপোজ আরাফাত টেম্পারেচার কনভার্টার বানাতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভেরি গুড প্রজেক্ট। মামুনও দেখা গেল টেম্পারেচার কনভার্টার বানাতে চাইছে, এইটাও ভালো প্রজেক্ট, এটাও করতে পারলাম। সো আমি দুইজনকে অ্যালাউ করলাম। অথবা আরেকজন টেম্পারেচার কনভার্টার বানাতে চাইলো, তো ওকে আমি অ্যালাউ করলাম। কিন্তু একটা সার্টেন পয়েন্ট পরে টেম্পারেচার কনভার্টার আর আমি অ্যালাউ করবো না। তো গ্রুপ প্রজেক্ট মিলে যেতেই পারে, বাট মিলে গেলে একটা সার্টেন লেভেলে মিলতে হবে। সবাই গণহারে কারেন্সি কনভার্টার বানাই দিলা বা গণহারে টিকটক বানাই দিলা, সেক্ষেত্রে হবে না। স্যার বলেন। স্যার আমার একটা বলেন। কথা আছে স্যার। আপনি স্যার বলছিলেন স্যার হাইয়েস্ট পসিবল 5টা পর্যন্ত স্যার কি স্যার ওই প্রজেক্টটা আর কি নেওয়া যাবে, তারপরে 5-এর বেশি হয়ে গেলে ওই প্রজেক্টটা 5-এর বেশি আমি বলছি, আমি তখন বলছিলাম চিন্তা করে এই কথা বলছিলাম তখন আপনাদের গ্রুপ সাইজ ছোট ছিল। আপনারা চিন্তা করেন আপনাদের এখন এখানে আছে হচ্ছে 45 জন, আপনারা এখানে প্রায় 50 জন স্টুডেন্ট আছেন বা 52 জন আছেন। প্রত্যেকে যদি 3টা করে নেন, 3টা করে নিলেন, আমার টোটাল প্রজেক্ট হবে 18টা। এখন আমি যদি 5টা করে একটা প্রজেক্ট অ্যালাউ করি, তত মাত্র 3টা প্রজেক্ট দিয়েই তো পুরো ক্লাস কভার হয়ে যাবে। আপনি একটু বোঝার চেষ্টা করেন আমার কথাটা। আলটিমেটলি 3টাও অ্যালাউ করা এখানে বেশি জিনিস হয়ে যাচ্ছে। আমি যদি কখনো সিঙ্গেল প্রজেক্ট দিতাম, সিঙ্গেল প্রজেক্ট দিলে হয়তো আমি 5 জনকে হয়তো অ্যালাউ করতাম, বাট যেহেতু এখন গ্রুপ প্রজেক্ট হয়ে গেছে, সো ইন দ্যাট কেস আমি অ্যালাউ করতে পারি না। 2 জনে গ্রুপ করা যাবে স্যার? হ্যাঁ অবশ্যই 2 জনে করা যাবে, 1 জনেও করা যাবে, 3 জনেও করা যাবে, ম্যাক্সিমাম 3 জন, 3 জনের বেশি যাবে। স্যার এখানে ভিডিওতে তো শুধু আমরা আউটপুট দেখাবো তাই না? আউটপুট দেখাবেন, কোড এক্সপ্লেন করা দরকার নেই, ভিডিওতে কোনো কোড এক্সপ্লেনেশন আসবে না, আউটপুট আসবে, যে এই আউটপুট আসবে। লেন্থ যদি বেশি হয় তার জন্য কি মার্কের কোনো অবশ্যই মার্ক কাটা যাবে, আপনি অবশ্যই মার্ক বেশি কাটা যাবে, কারণ আপনি জিনিসটাকে টেনে বড় করছেন। তো ভিডিওতে কি কোনো ভয়েস থাকবে নাকি এমনি স্যার মানে কোডটা? না ভয়েস থাকবে। ভয়েস না থাকলে বুঝবো কিভাবে কি ইনপুট দিলেন, কেন ইনপুট দিলেন, বুঝবো কিভাবে? স্যার আমরা কি স্যার ভিডিওতে মানে ওইটা ডেসক্রাইব করা লাগবে যে কোনটা কোন পার্টটা কোন কি দিয়ে মানে আমরা কাজ করতেছি বা কি দিয়ে রান হইতেছে? না কিছু এক্সপ্লেইন করা লাগবে না। আপনাকে হচ্ছে ভিডিওতে আপনি ডেমনস্ট্রেশন, যে আমি যদি আপনাকে বলতাম যে তোমার কোডটা চালায় দেখো, কোডটা চালায় দেখালে তুমি যেভাবে চালায় দেখাইতা, সেটা হচ্ছে এটা কথা। আমার মনে হয় তোমরা একটু বোঝার মধ্যে মানে তোমাদের বুদ্ধি আছে। আচ্ছা এখন আসলে নেক্সট হচ্ছে যে প্রজেক্ট আইডিয়া অ্যাপ্রুভড হওয়ার ওয়ে কি। প্রজেক্ট আইডিয়া অ্যাপ্রুভড হওয়ার ওয়ে কি সেটা হচ্ছে, যেমন ধরো সাপোজ যেমন
সাপোজ আরাফাতের এই টেম্পারেচার কনভার্টার ও একা করতে চায়, আমি আইডিয়াটা দেখলাম, ও আগে জমা দিচ্ছে 1 নম্বরে, এবং তুমি যদি এই শীটটার মধ্যে কেউ চেঞ্জ করো, এটা কিন্তু তোমরা জানো নিশ্চয়ই যে গুগল মানে তোমার ফাইলের শীটে আসে কে চেঞ্জ করতেছে, কোন আইপি দিয়ে চেঞ্জ হচ্ছে, সো ব্যাপারগুলো বোঝা যায় যে আসলে আরাফাতের প্রজেক্টে আরাফাতে দিচ্ছে কিনা, এটা বোঝা যায়। এখন নেক্সট হচ্ছে যে আমি, ও ধরো এই প্রজেক্টটা করলো, আমি এটাকে কনফার্ম করব, কনফার্ম করে ধরো এইখানে আমি 1 বসাই দিলাম, মানে ওর আইডি হচ্ছে, ওর গ্রুপ আইডি হচ্ছে 1, কারণ ও সবার আগে দিছে, এবং এইখানে আমি এই সেলটাকে গ্রিন করে দিলাম। গ্রিন করে দেওয়া মানে হচ্ছে ওর আইডিয়াটা অ্যাপ্রুভড, মানে ও এটা নিয়ে কাজ করতে পারে। এবং আপনার যদি কোনো সময় দেখেন যে আপনারটা লাল হয়ে আছে, লাল হয়ে থাকা মানে কি, লাল হয়ে থাকা মানে হচ্ছে আপনাকে আপনার আইডিয়া চেঞ্জ করতে হবে, এই আইডিয়া অ্যাপ্রুভ না, এটা নিয়ে কাজ করতে পারবেন না, আপনাকে আইডিয়া চেঞ্জ করতে হবে। আর যদি গ্রিন, আর গ্রিন হয়ে গেলে তো বুঝতেই পারছেন যে স্যার এটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছে, আমরা কাজ শুরু করে দিতে পারি। আমার কাছে মনে হয় জিনিসটা, এবং এই প্রজেক্টের আইডিয়াটা আজকে কালকের ভিতরে কমপ্লিট করে ফেলতে হবে, আজকে কালকের ভিতরে কমপ্লিট করে আমি এই ফাইলটা মানে লক করে দিব, এটা আপনারা এডিট করতে পারবেন না। সো আজকে কালকের ভেতরে এই জিনিসটা শেষ করে ফেলতে হবে। আমার মনে হয় এই পার্টটা নিয়েও কারো কোনো কনফিউশন থাকার কোনো কথা না, বা বুঝতে পারা উচিত। আচ্ছা, এবার চলে আসলে স্যার সাবমিট করব কি কি জিনিস, সাবমিট করব কি কি জিনিস। সাবমিট করার জন্য আপনারা যেহেতু জিনিসটাকে ইউটিউবে আপলোড করবেন, ইউটিউবে আপলোড করলে একটা ইউটিউবের লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটাকে আপনারা একটা টেক্সট ফাইল বানাবেন, টেক্সট ফাইলের নাম দিবেন হচ্ছে ইউটিউব লিঙ্ক। ইউটিউব লিঙ্কের ভিতরে ওই লিঙ্কটা কি করে দিবেন, ইউটিউব লিঙ্কের ভিতরে মানে টেক্সট ফাইলের ভিতরে ওই লিঙ্কটা দিয়ে সেভ করে রাখবেন যে এই একটা টেক্সট ফাইল আমি দিলাম। আর সেকেন্ড কি, সেকেন্ড জিনিস যেটা আসবে সেটা হচ্ছে আপনাদের যত কোড গুলা আছে, কোড গুলাকে আপনি কি করতে হবে বলেন দেখি, কোড গুলাকে হচ্ছে আপনি একটা জিপ ফাইল বানাবেন, জিপ ফাইল বানায় দেন আপনি কি করবেন বলেন দেখি, দেন আপনি জিনিসটাকে জমা দিবেন। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন দাঁড়া এক সেকেন্ড, আচ্ছা যেটা বলি সেটা হচ্ছে যে স্যার আমি কিভাবে জমা দিতে পারি। জমা দেওয়ার জন্য আপনি যে কাজটা করলেন যে আপনি ধরেন একটা আপনি যেখানে যে ফোল্ডারে কোড করছেন, সাপোজ কই ফোল্ডারটা গেল, এই ধরেন আপনি এই ফোল্ডারে কোড করছেন, এই ফোল্ডারে আপনি একটা টেক্সট ফাইল নিবেন, আর টেক্সট ফাইল নিলেন, টেক্সট ফাইলের ভেতরে ধরেন টেক্সট ফাইল নিলেন, টেক্সট ফাইলের নাম দিবেন কি, ফাইলের নাম দিবেন হচ্ছে ইউটিউব লিংক, ইউটিউব লিংক। এটার মধ্যে কপি করে এখানে আপনি ধরেন আপনার লিঙ্কটা যেটা আছে, ভিডিওর যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার টোটাল ধরেন এরকম ফাইল পাবেন অনেকগুলা, আপনার যে প্রজেক্টের ফাইলগুলো আছে এই সবগুলাকে আপনি একটা জিপ বানাবেন, জিপ ফোল্ডারে কনভার্ট করে ফেলবেন। জিপ ফোল্ডারে কনভার্ট করে ফেলার পরে এখন টার্গেট হচ্ছে এর নাম কি দিতে হবে। নাম হচ্ছে আপনার যে গ্রুপ আইডি, যেমন আরাফাতের গ্রুপ আইডি হচ্ছে 1, যেহেতু আগে মানে প্রথমটা ওর, তো গ্রুপ আইডি 1, আন্ডারস্কোর হচ্ছে CSC 1111 আন্ডারস্কোর আপনার সেকশন হচ্ছে A আন্ডারস্কোর প্রজেক্ট দিবেন, প্রজেক্ট। এটা এইভাবে ফোল্ডারটা বানাতে হবে। কেউ যদি এই ফরম্যাটে না লেখেন, এটা বলা আছে বড় হাত ছোট হাত উল্টাপাল্টা হয়, বড় হাত ছোট হাত উল্টাপাল্টা হয়, আপনার 1 নাম্বার মারা যাবে, মানে 1 নাম্বার এখান থেকে কাটা হবে, জাস্ট যদি প্রজেক্টের নামটা ঠিক না হয়। এবং মনে রাখতে হবে আপনাদের গ্রুপের যে কোনো একটা মেম্বারকে আপলোড করতে হবে। আপনার যদি 3 জনের প্রজেক্ট থাকে, ধরেন আপনাদের মধ্যে যে কোনো একজনই ELMS এ আপলোড করে দিলেই হবে, 3 জনকে আলাদা আলাদা ভাবে আপলোড করার দরকার নেই, 3 জনকে আলাদা আলাদা ভাবে আপলোড করার দরকার নেই, একজনকে করলেই হবে। সো অনেকে জিজ্ঞেস করতেছিল যে 3টা কোড করা লাগবে কিনা, না, কোড আসলে একটাই হবে, ওই একটা কোডই আমার আপলোড করে দিলে হয়ে যাবে। ওকে ঠিক আছে, সো আমি এই পার্টটা কিছুটা হলেও বুঝতে পারছি। এখন বলেন স্যার, আপনি যে বললেন যে জিপ ফাইলের নামের মানে একটা রুলস আছে, ওটা না হলে মার্ক কাটা যাবে, ইউটিউবেও কি আপলোডের পরে কি আমাদের না, কোনো না না, ইউটিউবে টাইটেলিং কিছু না, টাইটেলিং আপনার যেরকম অ্যাপ্রোপ্রিয়েট টাইটেলিং মনে হয় আপনি আপনার মতো, বাট না টাইটেল তো সুন্দর একটা টাইটেল দিবা, কারণ তুমি দেখা গেল ইউটিউবে যে ভিডিওটা আপলোড করলা, অনেকে দেখা গেল এটা নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারো, তাহলেও দেখা গেল একটা সুন্দর টাইটেল দিলে তোমার জন্য বেটার, ঠিক আছে? So, সুন্দর একটা টাইটেল দিও, মানে সেকশন A ওইসব টাইটেলের ভিতরে আবার ওইসব জিনিস লিখবা না, তখন তুমি যেটা লিখলো টেম্পারেচার কনভার্টার ইন সি,
এই টাইপের একটা টাইটেল দিতে পারো, তাহলে দেখা গেল যে তোমার ভিডিওটা অনেক ভালো শেয়ার হয় বা ভিউ হয়। আর একটা জিনিস হচ্ছে যে ভিডিওটা যেটাই আপলোড করো না কেন, এটা আপনাদের যে কোনো অ্যাকাউন্ট থেকে আপলোড করলেই হবে, যে ইউনিভার্সিটির আইডি থেকে আপলোড করতে হবে তা না, যে কোনো যে কারোর অ্যাকাউন্ট থেকে আপলোড করলেই জিনিসটা অ্যালাউ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং যেটা বললামও, আপনি চাইলে ইউ ক্যান ডিলিট দ্য ভিডিও আফটার 2 or 3 days, সো ইটস আপ টু ইউ। আচ্ছা, নেক্সট চলে আসি হচ্ছে স্যার পরের পার্ট থেকে। পরের পার্টটা হচ্ছে যে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছিল সেটা হচ্ছে স্যার কোড কপির বিষয়টা। কোড কপির বিষয়টা এটা আমি তোমাদের এর আগেও বলছি, এখনো বলতেছি, বলতে বলতে বিরক্ত, যে মানে কোড কপি কোনোভাবেই করার চেষ্টা করবো না। এবং আমি জানি প্রজেক্টের অনেক কোড নেটে পাওয়া যায়, নেটে সাপোজ টেম্পারেচার কনভার্টার, টিকটক গেম, স্নেক গেম, এগুলো লিখে সার্চ দিলে অহরহ কোড তুমি পাবা। কোড তুমি যদি কপি করো আমার কোনো সমস্যা নেই, কোড কপি করলে কোনো সমস্যা নেই। আমি যদি কোনোভাবে কোডে কোনো প্রকার কপি পাই, কারণ তোমার ধারণা এটা বড় ভুল যে স্যার আমি একটা ইউটিউব ভিডিও দিব, ইউটিউব ভিডিও দেখে স্যার নাম্বার দিয়ে দিবে। আমি প্রত্যেকটা কোড চালায় চালায় দেখবো যে কোডটা আসলে চলে কিনা, তুমি যা বলতেছো তা আসলে হয় কিনা। তো এটা আসলে আমি মানে একই সাথে আমি তোমার ভিডিওটাও শুনতে থাকবো, সেম টাইম আমি চালাও দেখবো যে আসলে জিনিসটা হচ্ছে কিনা। তো এই কারণে মেনলি দুইটা দেওয়া। আর কোড যদি কপি করো, কোড কপি করার অনেকগুলো ওয়ে আছে, যেমন তুমি ফ্রেন্ডরা মিলে কপি করতে পারো। ধরো আরাফাত এক গ্রুপ করছে, মামুন এক গ্রুপ করছে, একই টপিক, কপি হইতে পারে দুইজনের মধ্যে। অথবা তারা চাইলে নেটের থেকেও কপি করতে পারে। তো আমার কথার উদ্দেশ্যটা হচ্ছে আপনি যেখান থেকে কপি করেন না কেন, আমি কপি চেকারে চালাই দেখবো যে কপি হয় কিনা। যেমন একটা সামারি একটা দেই, যেমন আমার সাথে একটা স্টুডেন্ট যে একটু রিসার্চের একটা কাজ করতেছে, তার একটা রিপোর্ট দেখায়। সে রিপোর্টটা লেখছে, রিপোর্টে কোন সেন্টেন্স কোথা থেকে কপি হয়েছে এটা পর্যন্ত বোঝা যায়। যেমন এই সেন্টেন্সটা 15 নাম্বার জায়গা থেকে কপি হয়েছে, এইটা এক জায়গা থেকে কপি হয়েছে, এই জায়গাটা এই লাইনটা কপি, এই লাইনটা কপি, এই লাইনটা কপি, এবং কোথা থেকে কপি হয় সেই জিনিসগুলো লিঙ্ক দেওয়া থাকে। যেমন এইটার 22% কপি করা এই রিপোর্টের, যার 16% হচ্ছে ইন্টারনেট থেকে নেওয়া, 13% হচ্ছে অন্য একটা স্টুডেন্টের থেকে নেওয়া, এবং কারটা কই থেকে কপি হয় এই লিঙ্ক গুলো দেওয়া থাকে। তা আপনাদের যদি মনে হয় থাকে যে স্যাররা মাঝে মাঝে যে বলে টার্নিটিন, তো স্যার শব্দ ধরতে পারে, আরাফাত বলছে টার্নিটিন শব্দ ধরতে পারে, এবং আপনাদের কোডগুলো টার্নিটিন দিয়ে চেক করা হবে। তো আমার মনে হয় যে জিনিসটা প্রবলেম হওয়ার কোনো কথা না। সো চেষ্টা করবেন যে নেটে থেকে যাতে এনি হাও কপি না হয়। কিছু করতে না পারলে যা পারো তুমি যা পারো ওটুক জমা দাও, যা পারো ওটুক জমা দাও, কিন্তু কপি করো না, রিকোয়েস্ট কপি করো না। কপি করলে কি করবো, কপি করলে হচ্ছে জাস্ট 0 বসাই দিব। এখন এই অন্য কোনো, এবং আমার মনে হয় 0 বসাই দিলে আপনাদের যদি ক্লাস টেস্টে একটা 0 পেয়ে যান, অ্যাসাইনমেন্টে 5 নাম্বার যদি 0 পেয়ে যান, আপনারা ভালো পিছিয়ে যাবেন। কারণ ক্লাস টেস্টে কিন্তু এখন ভালো নাম্বার, 40% নাম্বার, তো 0 আপনাদের প্যারা দিবে। তো এই পার্টটা একটু দেখেন। আর কপি যদি করেন, আপনাদের ক্লাস টেস্ট 2 এর মার্কও কিন্তু আমার কাছে আছে, তো আমি ওইখানেও মানে অ্যাকশন নিতে পারি। সো এবং আপনারা আমাকে মিডের পরে বলছিলেন যে আপনারা এই কাজটা আর করবেন না কখনো, তো আমার মনে হয় আপনারা ওই কথাতে মানে মানে থাকবেন আপনাদের নিজেদের কথায়। ওকে, তাহলে একটু পর্যন্ত গেল। আর নেক্সট হচ্ছে স্যার কি আলোচনা করতে চাইলাম সেটা হচ্ছে, হ্যাঁ, আর এখানে কিছু স্যাম্পল প্রজেক্ট দেওয়া আছে, কেউ যদি স্যাম্পল প্রজেক্টের থেকে করতে চান করতে পারেন, বা এখান থেকে কেউ মানে না করতে চাইলেও কোনো সমস্যা নেই। আপনি চাইলে মানে বাইরের প্রজেক্টও করতে পারেন। আর প্রজেক্টে কিভাবে আসলে আর ভালো করা যায় ওইটার উপর একটা আইডিয়া আমরা নেক্সট ক্লাসে যেদিন ফাইল পড়বো, ফাইলের দিন আমি আপনাদেরকে দিব যে ফাইল কিভাবে ইউজ করে প্রজেক্টটাকে আরো মানে কার্যকর বানানো সম্ভব। যে ওই জিনিসটা আইডিয়াটা আপনাদেরকে আমি নেক্সট দিন আরো দিব, কারণ যেহেতু আপনারা ডাটাবেজ ইউজ করবেন না, তা আপনাদের ওই ফাইলটাই হচ্ছে আপনাদের ডাটাবেজ হিসেবে কাজ করবে, এবং ওই জিনিসটা আমি দেখাবো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এনিওয়ান? স্যার এটা কি স্যার মাস্ট যে আমার প্রজেক্ট স্ট্রাকচার ইউজ করতে হবে অথবা ফাংশন বা যে কোনো কিছু? না না, এটা হচ্ছে আপনার আপনার এরকম কোনো মাস্ট নাই। যেমন আজকে পয়েন্টার পড়াবো, পয়েন্টার আমার মনে হয় না মানে তোমাদের মধ্যে এখান থেকে কেউ কারোর প্রজেক্ট ইউজ করবা, বাট কয়েকটা জিনিস মানে থাকবে, যে ধরো ফাইল মানে টার্গেট থাকবে কি, যেহেতু স্যার একটা ফুল ওভারভিউ চাইছে, তো আমরা চেষ্টা করলে বেটার না যে সবগুলা জিনিসকে একটু অ্যাকোমোডেট করলে জিনিসটা অ্যাকোমোডেট করলে রাখবে আর কি। আর না, আরাফাত এরা থাকবে না ফাইনালে। ফাইনালে কি কি থাকবে ফাইনাল বিষয়ে আলোচনা করবো ফাইনালের দিন। ফাইনালের উপর একটা আমরা মেকআপ ক্লাসের দিন ফাইনাল নিয়ে একটা ওভারভিউ দিব, কি কি পড়তে হবে ফাইনালের জন্য বলে দেবো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন যেহেতু নাই, আমরা আসলে শুরু করি আমাদের টপিকগুলা। আচ্ছা, তাহলে আমি একটু সামারি করি। সামারিটা হচ্ছে যে
আরেকটা জিনিস হচ্ছে যে স্যার প্রজেক্টটা আটকে গেলে কি করতে পারি। আটকে গেলে হচ্ছে আমি আজকে ইএলএমএস এ দেখবেন আজকে কালকের ভিতরে আপনাদের কিছু কমন কাউন্সিলিং টাইম দেওয়া হবে। কমন কাউন্সিলিং টাইম মানে হচ্ছে যে ধরেন প্রতিদিন সন্ধ্যা মানে বিকাল এতটা থেকে এতটা বা দুপুর এতটা থেকে এতটা। আর মানে আপনাদের ওই কাউন্সিলিং টাইমে যে কেউ ওই টাইমটায় লগ ইন করে সরাসরি মানে প্রবলেম বলতে পারেন, প্রজেক্ট রিলেটেড যে কোনো সাজেশন জিজ্ঞেস করতে পারেন, বা করে আটকায় গেলে বলতে পারেন যে স্যার এই ফিচারটা কিভাবে অ্যাড করতে পারি বা এটার জন্য একটু সাজেশন দেন বা একটু মানে একটু ওয়ে বলে দেন। আর আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে আর কারো যদি এছাড়াও এক্সট্রা লাগলে আমাকে সরাসরি ফোন দিয়েও আপনারা টাইম নিতে পারেন বা মেইলেও বলতে পারেন। বাট মেইলে বলার থেকে আমার মনে হয় যে ইমার্জেন্সি যদি হয় বা সাথে সাথে দরকার হয় তাহলে আমার কাছে মনে হয় যে ওভার দ্য ফোন ইজ মানে বেটার অপশন। আচ্ছা, কারোর কি কোনো কোশ্চেন আছে একটুকে? স্যার ভিডিও করার সময় যদি আমরা মনে করেন প্রজেক্টটা রান করতেছি বাট কম্পিউটারের জন্য একটু স্লো হয়ে গেল, তখন কি কোনো সমস্যা হবে মানে ভিডিওতে? লাইক আমার কথা আমার রান করতে একটু মানে লেট হচ্ছে তখন। না, এটা তো আপনি ওই জায়গাটা এটা আপনার ব্যাপার। আপনি যদি দেখেন যে আপনাদের 3 জন ফ্রেন্ড আছে, আপনার কম্পিউটারটা একটু স্লো, ডেফিনেটলি আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার দিবেন না, আপনি আপনার অন্য ফ্রেন্ডকে এটা দিয়ে দেখাবেন। যদি দেখা যায় যে আপনার কম্পিউটারে সবকিছু ক্লিক করার পর একটু স্লো আসা হইতেই পারে, নেটওয়ার্কের কারণে, অন্য র্যামের কারণে হইতেই পারে। তো আমার মনে হয় না এটা আপনার মানে ভিডিও কোয়ালিটি ফল করে দিতে পারে। তো আমার মনে হয় একটুকের জন্য তোমরা কনসিডার করবা, যেটা ভালো হয় তোমাদের জন্য সেটাই করবা। হ্যাঁ, হাজারা বলেন। স্যার ভিডিও যে মেক করব এটা কি একজন প্রেজেন্ট করব মানে 2-3 জনের গ্রুপ থাকলে? 2-3 জনের গ্রুপ থাকলে আপনি যেমন ভয়েসটা ভয়েস ওভার আপনি একাও দিতে পারেন। আপনারা 3 জন যদি থাকেন, 3 জন যদি ভাবেন যে এক একটা ফিচার এক একজন দেখবেন, যেমন সাপোজ আপনি প্রথমবার বললেন যে লেট মি ইন্ট্রোডিউস দ্য জেনারেল ফিচার বা আমি সাধারণ বিষয়গুলো দেখালা, দেন তোমার যে পার্টনার থাকবে সে বললো আচ্ছা ঠিক আছে আমার এই ফিচারটা নিয়ে আমি কথা বলবো বা এই ফিচারটা কিভাবে কাজ করে। সো চাইলে আপনি একাও বলতে পারেন, চাইলে 3 জন 3 পার্ট বলতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। কিন্তু এইটার জন্য আপনাদের নাম্বারে কোনো ইম্প্যাক্ট পড়বে না, বাট আপনি নিজে একটা কাজ করলে ওইটার উপর আপনার দখল থাকা উচিত। তো ওই দখল থাকার জন্য আপনি বলতে পারেন। ওকে স্যার, এটা আমার মনে হয় আপনারা ইজিলি করতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমার মনে হয় যে ওকে, তাহলে আপনারা এটা করেন। আর এটার বিষয়ে যে কোনো আলোচনার জন্য আমরা ওয়েলকাম, আমরা আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। বিশেষ করে আপনাদের সবচেয়ে বেশি লাগবে কি, আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে স্ট্রাকচার কাজে লাগবে, আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে ফাইল, আর আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে ইফ এলস আর ফর লুপ। ওই স্ট্রিং লাগতে পারে, স্ট্রিংও খুব কাজে লাগবে, বাট আর যে টপিকগুলো আছে লাইক ফাংশনও লাগবে, কারণ আপনি কোডগুলোকে ভেঙে ভেঙে রাখবেন, আপনি তো পরপর কোডগুলোকে দিবেন না। আপনার রিকার্শন আমার মনে হয় না কারোর করে লাগবে, অ্যারে কাজে লাগবে। সো আমার মনে হয় যে ওভারঅল সবগুলো টপিকই আপনি মানে ছোটখাটো হলেও কাজ করবেন। আর সেকেন্ডলি একটা জিনিস বলে রাখি যে আমি জানি আপনাদের এখানে অনেকে এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, অনেকের প্রজেক্ট আগে থেকে রেডি করা আছে, অনেকে অ্যাপ ফোরামের ওইখানেও প্রজেক্ট করছিলেন। তা আমার মোটামুটি তোমরা যদি ইউআইইউ তে কোনো প্রজেক্ট জমা দাও, ইউআইইউর প্রজেক্ট জমা দিলে ওই প্রজেক্টের আইডিয়া আমার আছে যে এইখানে এই প্রজেক্ট জমা দিছো। তুমি চাইলে তুমি তোমার পুরান প্রজেক্টও জমা দিতে পারো, পুরান প্রজেক্টও করতে পারো, বাট আমি আশা করব যে একেবারে একটা পুরান প্রজেক্ট যদি জমা দিয়ে দাও তাহলে ওইটা কপি চেকারে ধরা খেয়ে যেতে পারে যে ওইটা তো আগে থেকে আছে। তো আমার কাছে ধারণা থাকবে যে চেষ্টা করবো যদি কারোর কোনো পুরান প্রজেক্টও থেকে থাকে বা ওই পুরান যেমন 2-1 জন আগে থেকে কোড করে ফেলছো, তারা ওই কোডগুলোকে একটু মডিফাই করে আরেকটু নতুন কোনো ফিচার অ্যাড করলো, আরেকটু অ্যাড করে সেভাবে দেওয়ার চেষ্টা করলাম। তো আমার মনে হয় জিনিসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আর প্রজেক্ট রিলেটেড যে কোনো মানে মানে আইডিয়ার জন্য ওয়েলকাম। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রুপটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কাদেরকে নিয়ে গ্রুপ করতেছো, তারা আসলে কি তোমার বন্ধু নাকি আসলে প্রোগ্রামিং পারে, এটা দেখার বিষয়। 2 বন্ধুকে নিয়ে ঝামেলায় পড়ে যেতে পারো যদি 3 জন খুব মানে ক্লোজ বাডিরা চিন্তা করো যে উইল ডু সামথিং গুড, বাট ঝামেলা হয়ে যেতে পারে, কারণ প্র্যাকটিস থাকা দরকার। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কথা নেই বা কোনো কিছু জানার নেই। তাহলে আসলে আমরা আজকে আমাদের টপিকটা আলোচনা করা শুরু করি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পয়েন্টার ইন সি। তো শুরুতে একটা কথা বলে রাখতে চাই যে পয়েন্টার পড়ার উদ্দেশ্যটা কি। পয়েন্টার পড়ার উদ্দেশ্যটা হচ্ছে পয়েন্টার, এই টপিকটা হচ্ছে সি এর একটা কোর কনসেপ্ট। এই টপিকটা সম্পর্কে জানা থাকা লাগে, এবং আমার মনে হয় যে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং করতে গেলে, অ্যাডভান্স লেভেলের টপিক নিয়ে কাজ করতে গেলে পয়েন্টার লাগে। বাট বেসিক আমরা যে লেভেলে আসি, আমাদের লেভেলে পয়েন্টার এত কোডের জন্য ইম্পর্টেন্ট না, পয়েন্টারটা থিওরির জন্য ইম্পর্টেন্ট। ফাইনাল পরীক্ষায় পয়েন্টার থেকে ছোট কোশ্চেন আসবে, শর্ট
টাইপের কোশ্চেন আসতে পারে বা ছোট একটা কোড আসতে পারে, খুব যে বড় নাম্বার হবে তা না, অথবা লাস্টের দিন বলে দিব না কোন চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট। বাট তোমাদের একটু বুঝতে হবে যে পয়েন্টার থেকে আমি ক্লাসে যা পড়াবো এর বাইরে একটা কিছু পড়ার দরকার নেই। So, আমি নেক্সট কিছুক্ষণ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এটাই পড়বা, এইটুক থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কোশ্চেন আসবে এবং আসলে ইনশাল্লাহ তোমরা পারবা। তো পয়েন্টারের নাম থেকে বোঝা যায় পয়েন্টার মানে কি, কেউ কি বলো দেখি পয়েন্টার দ্বারা কি বোঝায়, নামটা থেকে কি বুঝো মাথার মধ্যে আসছে তোমাদের? স্যার কোনো কোনো কিছু কিছু একটা পয়েন্ট করা। গুড, তুমি বলতে পারো স্যার পয়েন্টার মানে আসলে এই জিনিসটা। স্যার আপনি কোনো কিছুকে কি করে রাখছেন, সে বললো যে কোনো কিছুকে স্যার পয়েন্ট করে থাকবে, যে এই যে কোনো কিছুকে এটা পয়েন্ট করে আছে, এটা হচ্ছে একটা পয়েন্টার। তো বললো যে স্যার আচ্ছা বুঝতে পারলাম যে স্যার আমি কোনো কিছুকে পয়েন্ট করে রাখবো, তাহলে আমি আসলে কাকে পয়েন্ট করে রাখবো, সেটা তো পয়েন্ট করবা তুমি। তো এই টাইপের জিনিসগুলো বোঝার জন্য শুরুতে আমরা একটা কোড আগে একটু একটা জিনিস আলোচনা করে আসি, দেখি এই পার্টটা কজনের মনে আছে। যেমন include stdio.h, ভালো করে বুঝো, কোশ্চেন থাকলে হচ্ছে বলবা যে স্যার এটা বুঝি নাই, আরেকবার বলেন, এক্সাম্পল দিতে পারবো। আমি বললাম ইন্টিজার এ, এর মান স্যার বললাম 10, এখানে প্রিন্ট এফ দিলাম হচ্ছে পার্সেন্টেজ ডি, এ কমা এন্ড রান দিলে কত আসবে স্ক্রিনে? এটা তুমি রান দাও, রান দিলে তুমি বলতে পারো যে স্যার এটা যদি আমি রান দেই তাহলে আমার আসবে 10 আর এই নাম্বারটা। কে কি বলতে পারবেন এই নাম্বারটা দ্বারা কি বোঝায়? অ্যাড্রেস। But এটা আমরা পড়ছিলাম যে স্যার এটা দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের ডেফিনেটলি আমার যেটা র্যাম আছে বা মেমোরি আছে, মেমোরিতে আমি যখনই বলছি ইন্টিজার এ, সে মেমোরির ভিতরে একটা ঘর কার জন্য দিয়ে রাখছে, এর জন্য অ্যালোকেট করে রাখছে, এটা যে তোমার ফুল র্যামটা, এর একটা অ্যাড্রেস আছে না, এটা কত নাম্বার ঘর, সাপোজ এটা তোমার আমার কম্পিউটারের জন্য এটা সাপোজ এরকম একটা নাম্বার, তোমার কম্পিউটারে চালাইলে এটা অন্য একটা নাম্বার আসবে। সো এটা ডিপেন্ড করে মেশিন টু মেশিন ডিপেন্ড করবে, মেশিন টু মেশিন এই আউটপুটটা ডিপেন্ড করবে বা ভ্যারি করবে। এখন তুমি বলতে পারো স্যার আসলে তাহলে একটু তো আমার কাছে ক্লিয়ার স্যার, পয়েন্টারটা মানে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার যে একটা অ্যাড্রেস কি জিনিস। এখন পয়েন্টারের কাজটা কি? পয়েন্টারের কাজটা হচ্ছে যে সে হচ্ছে একটা মার্কার, সে একটা জিনিসকে মার্ক করে রাখে। যেমন সাপোজ তাহলে তুমি বলতে পারো স্যার পয়েন্টার ডিক্লেয়ার করার ওয়ে কি? পয়েন্টার ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে একটা ইন্টিজার লিখে স্টার পি দিলাম, তার মানে কি এই যে পি আছে, পি কি তুমি বলতে পারো পি হচ্ছে একটা মার্কার, সে কাকে মার্ক করে? সে অলওয়েজ মার্ক করে হচ্ছে ইন্টিজার টাইপের কিছু একটা জিনিসকে মার্ক করে রাখে, সে ইন্টিজারকে খুঁজে আছে, ইন্টিজার এখানে আছে, ইন্টিজারকে সে মার্ক করে রাখে মেমোরির ভিতরে, সে ইন্টিজারকে মার্ক করে রাখে। আমি আবার একটু রিপিট করার চেষ্টা করতেছি, পয়েন্টারের মূল উদ্দেশ্যটা কি? পয়েন্টার কিন্তু কোনো ডাটা টাইপ না, যেমন স্ট্রিং একটা ডাটা টাইপ ছিল, ক্যারেক্টার একটা ডাটা টাইপ ছিল। আমাদের একটু বুঝতে হবে পয়েন্টার হচ্ছে তোমার একটা মার্কার, সে জিনিসটা কি মার্ক করে রাখে? সে হচ্ছে তুমি যেই টাইপটা তাকে বলবা সে ওই টাইপটাকে সে মার্ক করে রাখবে। যেমন আমি যদি আপনাকে বলি যে আমার কাছে একটা ক্যারেক্টার পি আছে বা ক্যারেক্টার কিউ আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে কিউ কি? কিউ হচ্ছে একটা মার্কার যেটা মেমোরিতে কাকে মার্ক করে রাখে, মেমোরির ভিতরে কোনো একটা ক্যারেক্টারকে কি করে রাখে, ক্যারেক্টারকে সে মার্ক করে রাখে। আস্তে আস্তে আমরা ক্লিয়ার হব যে মার্কারটা মানে কি, ভালো করে বুঝতে পারবা। তুমি বলতে পারো স্যার একটা এক্সাম্পল দেন কোডে গিয়ে, যেমন এই পার্টটা বুঝো। যেমন আমি তোমাকে বললাম যে স্যার এইটা তোমার কাছে একটা পয়েন্টার আছে বা মার্কার আছে, মার্কার বললাম পি, পি কাকে মার্ক করে আছে? এই মার্কটা বোঝানোর জন্য লিখতে হয় পি ইজ ইকুয়াল টু এন্ড এ। তাহলে বলো কি পি কাকে মার্ক করে আছে? তুমি বলতে পারো স্যার এটা হচ্ছে পি হচ্ছে এর অ্যাড্রেসটাকে মার্ক করে রাখছে, পি হচ্ছে এর অ্যাড্রেসটাকে মার্ক করে রাখছে। এখন আমি যদি এই কোডটাকে রান দিই
এই পার্টটা একটু বুঝো। তুমি প্রথমে কার মানটা দিলা, এ এর মান দিলা, দেন এর অ্যাড্রেস দিলা, দেন তুমি আরো দুইটা দিয়ে তুমি কার কার মান দিলা। প্রথমে তুমি বললা হচ্ছে স্টার পি, শুধু পি। এখন যে জিনিসটা হবে অলস মনে রাখার চেষ্টা করবা, তোমার স্টার পি দ্বারা কি বুঝে? স্টার পি দ্বারা বুঝায় যে তুমি যাকে মার করে আসো ওর মান কত, তুমি যাকে মার করে আসো ওর মানটা কত। তুমি মার করে আসো কাকে? তুমি মার করে আসো হচ্ছে এর অ্যাড্রেস। তাহলে তুমি যখন তুমি স্টার পি দিবা, স্টার পি দিলে কার মান আসা উচিত? স্টার পি দিলে আসলে এর মান আসা উচিত। এর মান আসা উচিত। আর শুধু পি দিয়ে কি আসা উচিত? শুধু এর অ্যাড্রেসটা আসা উচিত। যদি আমি এই কোডটা রান দিই, কোডটা রান দিলে তুমি দেখবা কি আসে। স্ক্রিনটা দেখলেই দেখবা তোমাদের ক্লিয়ারটা হয়ে যাবে। তুমি শুরুতে তুমি দিলে এর মান 10, তারপরে হচ্ছে এর অ্যাড্রেস। আর স্টার পি দ্বারা কি বোঝায়? স্টার পি দ্বারা বোঝায় যে স্যার পি কাকে মার করে আসে। পি আসলে মার করে আসে এ কে, আর এর অ্যাড্রেস কত? এর অ্যাড্রেস কিন্তু ঠিকই 10ই আছে। সুতরাং স্টার পি দ্বারা কার মান বোঝাবে? স্টার পি দ্বারা বোঝাবে 10, এবং পি কি? পি তো আসলে এর অ্যাড্রেস হিসাবে চলে আসবে। এখন তুমি বলতে পারো স্যার আমার আর এ নিয়ে কাজ করতে ভালো লাগতেছে না। তুমি যে কাজটা করলা, তুমি আরেকটার নাম বললা বি। এখন তুমি যে কাজটা করলা যে এখন বি এর মান তুমি বললা হচ্ছে 15, আর এখন তুমি কাকে পয়েন্ট করে রাখলা? এখন তুমি মার্ক করে রাখলা বি কে। এখন যদি আমি এই কোডটাকে রান দিই, কোডটাকে রান দিলে কি আসবে কি বলতে পারবা? স্যার বি এর অন্য স্যার আপনি তো এই দিয়েছেন। দেখো আমি তো বি এর মানটা আর বি এর অ্যাড্রেসটা প্রিন্ট করব। দেখো এই দুইটা তো ফিক্স থাকবে, এ আর এ এর অ্যাড্রেস তো চেঞ্জ হবে না, এটা আল্লাহ দুনিয়া ফিক্স থাকবে। কিন্তু পি এখন কাকে মার করে আছে? স্যার 15 কে স্যার 15 বি দেখাবেন। এখন মার করে আছে বি কে। তাহলে বি এর মানটা শো করবো না, তাহলে বি এর মান কত? এখানে 15 শো হবে। আর এই পি দ্বারা কাকে বোঝাবে? বি এর অ্যাড্রেসটাকে। বি এর আগে কিন্তু এ এর অ্যাড্রেস দিত। আমি যদি কোডটাকে রান দেই, কোডটাকে রান দিলে দেখেন কি আসতেছে, খেয়াল করছেন যে 10 এ এর অ্যাড্রেস এই দুইয়ের সমান সমান ছিল, কিন্তু এখন দেখো আমার বি এ এই মানটা 15 হয়ে গেছে, আর অ্যাড্রেসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মেমোরিতে। সুতরাং তোমাকে একটু বুঝতে হবে যে তুমি কাকে মার করে রাখো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমি একটু আরেকবার একটু দেখি তোমাদের ভাষায় বা তোমাদের একটু ইজি করে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে আমার একটা পয়েন্টার মানে কি? আমার একটা দাঁড়াও এক সেকেন্ড। আমার পয়েন্টার মানে হচ্ছে, তুমি বলতে পারো স্যার পয়েন্টার মানে হচ্ছে, আমি বলতে পারি স্যার আমার কাছে একটা মার্কার, এবং আমি কিছু একটাকে কি করে রাখবো? আমি কিছু একটাকে মার্ক করে রাখবো। হতে পারে একটা ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট। যেমন সাপোজ তুমি চিন্তা করো, যেমন তুমি তুমি হচ্ছে একটা মার্কার যে অলওয়েজ বার্গারকে মার্ক করে রাখো। সাপোজ আমি একটা কোন জায়গায় খাইতে গেলে আমি ধরো পিজাকে মার্ক করে রাখি। তো আলটিমেটলি বুঝতে হবে পয়েন্টারটা কি। পয়েন্টারটা হচ্ছে যে তুমি কার্ডকে অলওয়েজ মার্ক করো, তুমি কার্ড দিকে অলওয়েজ তাকায় থাকো, এটা হচ্ছে তোমার আলটিমেটলি একটা পয়েন্টারের কাজ। আর পয়েন্টারটাকে যেমন সাপোজ ধরো তুমি ধানমন্ডিতে খাইতে গেলা, খাইতে যাওয়ার পরে ধরো তুমি হচ্ছে একটা বার্গার পয়েন্টার। বার্গার পয়েন্টার হওয়ার পরে ধরো তুমি বললা তুমি তোমার অ্যাট দ্য রেট অফ তোমার অ্যাড্রেস অ্যাট দ্য রেট অফ সাপোজ মনে করি টেক আউট। মানে কি যে তুমি এখন কাকে মার্ক করে রাখছো? তুমি এখন মার্ক করে রাখছো টেক আউটকে, তুমি মার্ক করে ফেললা। এখন তোমার মধ্যে কার ভ্যালুটা আছে? তোমার মধ্যে ভ্যালুটা চলে আসবে কার? টেক আউটের ভ্যালুটা তোমার মধ্যে চলে আসবে। এই কনসেপ্ট একটু ভালো করে বুঝতে হবে যে স্যার পয়েন্টারটা মানে কি। পয়েন্টার কিন্তু কোনো ডাটা টাইপ না। পয়েন্টার মানে কি? পয়েন্টার মানে হচ্ছে একটা মার্কার, যেটা ক্যারেক্টার মার্কার। সে কি করতে পারে? সে শুধুমাত্র ক্যারেক্টারকেই পয়েন্ট করতে পারে। যে ইন্টিজার মার্কার সে কি করতে পারে বলো দেখি স্যার? শুধুমাত্র ইন্টিজারকেই মার্ক করতে পারে। যে ডাবল মার্কার সে কেবলমাত্র মেমোরিতে ডাবলকেই মার্ক করতে পারে। আচ্ছা এই কনসেপ্টটা ক্লিয়ার? কারোর প্রবলেম হচ্ছে একটু নেই? আচ্ছা একটু যদি প্রবলেম না থাকে, যেমন আমরা একটা কোড দেখার চেষ্টা করি, তাহলে একটু বোঝার চেষ্টা করো। তাহলে এই জিনিসটা, এই লাইনটা সবাই একটু পড়েন, কি বলা হয়েছে এই লাইনটা একটু পড়ি সবাই। বলছে পয়েন্টার ভেরিয়েবল ডু নট হ্যাভ এনি ডাটা টাইপ। পয়েন্টারের কোনো ডাটা টাইপ নেই। পয়েন্টারই, পয়েন্টার একাই।
পয়েন্টার নিজেই একটা ডাটা টাইপ, পয়েন্টারের কোনো নিজে আলাদা ডাটা টাইপ নেই, যে ইন্টিজার এর জন্য আলাদা একটা পয়েন্টার, ফ্লোটের জন্য আলাদা একটা পয়েন্টার। একটু মনে রাখতে হবে, দ্য ডাটা টাইপ ইন ফ্রন্ট indicates the data type of the variable whose address the pointer is going to hold। মানে সে কাকে পয়েন্ট করে রাখবে সেই অ্যাড্রেসটা কি করতেছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে আমরা কোথা থেকে পাবো বলো দেখি, তোমাকে বলে দিতে হবে। যেমন ইন্টিজার আইপি বলা মানে কি, ইন্টিজার আইপি বলা মানে হচ্ছে আইপি ইজ এ পয়েন্টার দ্যাট উইল হোল্ড দ্য অ্যাড্রেস অফ এ ইন্টিজার ইন দ্য মেমোরি। সো এই পার্টটা আমাদেরকে একটু পার্ট ক্লিয়ার করতে হবে, বুঝতে পারছি? একটু নিয়ে আর কোনো কনফিউশন আছে? আচ্ছা, একটু নিয়ে কারো কোনো প্রবলেম নেই, আমার মনে হয় এই পার্টটা অনেকের কাছে ইজি, এই পার্টটা বুঝতে পারছি। তুমি বলতে পারো স্যার একটা এক্সাম্পল দেন, যেমন এই এক্সাম্পলটা একটু মানে দেখার চেষ্টা করো। যেমন এই কোডটা, এই কোডটা একটু বুঝো, সবাই একটা মনে রাখতো। তোমাকে আমি বললাম যে আমার কাছে ইন্টিজার আছে কয়টা, দুইটা, প্লিজ সবাই একটু খেয়াল করি। ইন্টিজার আছে এ এন্ড বি, আর দুইটা মার্কার আছে বা দুইটা পয়েন্টার আছে কত, স্টার পি স্টার কিউ। তুমি বললো স্যার আমার দুইটা ইন্টিজার এ বি আর দুইটা মার্কার আছে হচ্ছে পি আর কিউ। এর মান কত? এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 78, আর পি কাকে পয়েন্ট করে রাখে? পি পয়েন্ট করে রাখে এ কে, আর কিউ পয়েন্ট করে রাখে কাকে? বি কে। এখন আমি যদি এই চারটা জিনিস প্রিন্ট দেই, প্রিন্ট দিলে আসলে কি প্রিন্ট হওয়া উচিত? তুমি যখন পি প্রিন্ট দিবা, পি প্রিন্ট দিলে আসলে এর অ্যাড্রেসটা প্রিন্ট হবে না? 5 না, এর অ্যাড্রেস 5 না, এর ভ্যালু 5। এর অ্যাড্রেস কিন্তু অন্য কিছু। তাহলে তখন তুমি যখন পি দিবা, পি মানে এর অ্যাড্রেস। আর খেয়াল করো মেমোরিতে মেমোরিতে এ কত নাম্বার আছে? এ আছে 200। তাহলে এটা দিলে তোমার এই লাইনের জন্য কত প্রিন্ট হবে? এই লাইনের জন্য প্রিন্ট হবে তোমার 200। পরের বার কি কিউ এর মানটা প্রিন্ট হবে? কিউ এর মান কি? কিউ এর মান হচ্ছে বি এর অ্যাড্রেস, বি এর অ্যাড্রেস হচ্ছে 204। তাহলে এই সেকেন্ড লাইনের জন্য ইট উইল প্রিন্ট 204। ইন দ্য থার্ড লাইন ইট উইল প্রিন্ট দ্য ভ্যালু which p is pointing। so p পয়েন্ট করে আছে কাকে? p পয়েন্ট করে আছে হচ্ছে a কে পয়েন্ট করে আছে, আর এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 5। এই লাইনে 5 প্রিন্ট হবে, আর তার পরের লাইনে 78 প্রিন্ট হবে। আমার কাছে মনে হয় এই পার্টটা কিছুটা হলে বুঝতে পারছি, এই পার্টটা কিছুটা হলে বুঝতে পারছি। তো আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবা যে তুমি কাকে পয়েন্ট করে রাখছো, which is very important। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং পরীক্ষা থেকে কোশ্চেন আসলে এই জিনিসটা বুঝতে হবে। পয়েন্টারে বোঝার আসলে কিছু নেই, পয়েন্টারে বোঝার একটা জিনিসই আছে যে তুমি একটা মার্কার, তুমি কাউকে পয়েন্ট করে আসো, তুমি কাকে পয়েন্ট করে আসো তার অ্যাড্রেসটা তোমার মধ্যে থাকবে। দেন হচ্ছে তুমি কি করতে পারো বলো দেখি, জিনিসটাকে মানে মানটাও জানতে পারো। আমরা কিছু কাজ করব, যেমন এই ডেমোটা আমরা দেখলাম। এখন আসলে একটা কোড করার চেষ্টা করি, দেখি সবাই এই কোডটা বুঝি কিনা। প্রশ্নের মধ্যে বলছে কি, রাইট ডাউন এ প্রোগ্রাম দ্যাট উইল টেক 2 ইন্টিজার ইনপুট অ্যাজ পয়েন্টার and using pointer multiply 2 variables and display the result। এর মানে কি? তুমি বলতে পারো স্যার আপনি তো আমাকে দুইটা নাম্বার নিয়ে দুইটাকে গুণ করতে বলছেন, বাট গুণটা কিসের সাহায্যে করতে বলছেন? গুণটা আপনি করতে বলছেন পয়েন্টারের সাহায্যে। আপনি কিন্তু নর্মাল ভেরিয়েবল দিয়ে গুণ করলে আপনি বলছেন হবে না, কিসের সাহায্যে গুণ করতে হবে বলেন দেখি? আমাকে গুণটা করতে হবে হচ্ছে আমার পয়েন্টার ইউজ করে। তাহলে আসো কোডটা করার চেষ্টা করি, কোডটা একটু বোঝার চেষ্টা করো। তুমি বলতে পারো স্যার আমার দুইটা ইন্টিজার আছে এ বি, তাহলে আমার দুইটা কি লাগবে? দুইটা আমার পয়েন্টার লাগবে। পয়েন্টার কত? পি কমা, তাহলে আমার দুইটা ইন্টিজার আছে এ বি, দুইটা পয়েন্টার আছে কত? পি কিউ। ক্লিয়ার সবার কাছে? এখন তুমি বলতে পারো কি পি কাকে পয়েন্ট করে আছে? পি ধরো পয়েন্ট করে আছে, ভাবলাম পি পয়েন্ট করে আছে সাপোজ এ কে পয়েন্ট করে আছে, আর কিউ কাকে পয়েন্ট করে আছে? বি কে পয়েন্ট করছে। এইটুক পার্ট আমাদের কাছে ক্লিয়ার অনেকটা, যে আমার যে পি পয়েন্ট করে আছে এ কে, কিউ পয়েন্ট করে আছে বি কে। এখন তুমি বললা স্যার আমি প্রথম ইনপুটটা নিব কার মধ্যে? এর মধ্যে না? এখন এইখানে দেখো আমাদের প্রথম পয়েন্টারের হিসাবটা, আমি যদি এইটা দিই কোনো ভুল হবে? এটা কিন্তু কোনো ভুল না, কারণ তুমি এই লাইনটা লেখা যেই কথা, এইটা লেখাও কি আলটিমেটলি একই কথা না?
scanf এই লেন্থ লেখক আলটিমেটলি এই কথা না। তুমি বলে এর ভিতরে ইনপুট নিবা, তুমি তো জানো এ কাকে, পি কাকে পয়েন্ট করে আছে, পি তো পয়েন্ট করে আছে আসলে এ কে, তাহলে আলটিমেটলি তুমি ইনপুটটা কার মধ্যে নিলে, ইনপুটটা পি এর মধ্যে বলা যা কথা আর এর অ্যাড্রেসে বলা কি আলটিমেটলি সেম কথা না? কারণ পি মানে কি, পি মানেই হচ্ছে আমার এর অ্যাড্রেস। একটু বোঝা যায়? এখন তুমি বলতে পারো স্যার এটা করতে পারি, এখন পি নিয়ে নিলাম, এ নিয়ে নিলাম, বি কে ইনপুট নিব, বি ইনপুট নেওয়ার জন্য তো আমরা এই জিনিসটাও লিখতে পারি যে এখানে বি, বাট এইটা লেখা স্যার যেই কথা, এখানে কিউ দিয়ে দেওয়া বলা এই কথা না, কারণ পি আর কিউ কাকে মার্ক করে আছে, পি আর কিউ পয়েন্ট করে আছে কাকে, পি আর কিউ পয়েন্ট করে আছে হচ্ছে এ আর বি কে পয়েন্ট করে আছে। এখন তুমি বলতে পারো স্যার আমার তো এ আর বি কে গুণ করতে বলছেন স্যার, তাহলে ইন্টিজার রেজাল্ট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু বলতে পারি হচ্ছে এ ইন্টু বি। আমাকে কি মানে এ বি ইউজ করতে বলা হয়েছে, ইউজ করতে বলা হয়েছে পয়েন্টার, তাহলে এ ইউজ না করে আমরা কি লিখবো, এই লাইনটার পরিবর্তে, এই লাইনটার পরিবর্তে আসলে আমরা লিখতে পারি যে আর পি ইন্টু স্টার কিউ। এই পার্টটা বুঝতে হবে তোমাদেরকে, পরীক্ষা আমি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দিতে পারি, যে এখানে আমি বলে দিলাম যে ইউ নিড টু ইউজ পয়েন্টার, তখন তোমাকে বুঝতে হবে পয়েন্টার মানে কিন্তু আমি সরাসরি কত ইউজ করতে পারবো না, এ বি ব্যবহার করতে পারবো না, আমাকে অবশ্যই স্টার পি স্টার কিউ এই টাইপের কিছু ইউজ করতে হবে। আর শুরুতে আমি কি বলে দিব, শুরুতে আমি বলে দিব হচ্ছে যে এই এটা কার অ্যাড্রেস, বলো দেখি তোমার এ এর অ্যাড্রেস কার মধ্যে আছে, পি এর মধ্যে। সাপোজ আমি তোমাকে বললাম যে পয়েন্টার দিয়ে একটা লুপ লেখো, লুপের জন্য কত লাগে, লুপের জন্য তোমার আই লাগে না, সাপোজ চিন্তা করো লুপের জন্য তোমার আই লাগে, তাহলে তুমি বলতে পারো যে স্যার আসলে আমি কি করতে পারি, আমি যে কাজটা করতে পারি সেই কাজটা হচ্ছে যে মানে এই ভ্যালুটাকে প্রথমে আই এর মানটাকে একটা পয়েন্টারে নিয়ে নিলাম, দেন প্রতিবার কি করলাম বলো কি স্টার ওই পয়েন্টারটা প্রিন্ট করা যেই কথা আর আই এর মান প্রিন্ট করা, আলটিমেটলি আমার কি কথা আসবে বলো দেখি, আমার সেম একই কথাই চলে আসবে। তো তোমরা বলো দেখি এখানে রেজাল্টের মানটা কত, এখান থেকে রেজাল্ট ইকুয়ালস টু এইটা লেখা যেই কথা এ ইন্টু বি লেখাও কি সেম একই কথা হয়ে যাবে। এখন তুমি নেক্সট লাইনে কি করলা, স্যার এই ব্রেকেট দেওয়া কি ম্যান্ডেটরি, ওই যে পয়েন্টারের? না ম্যান্ডেটরি না, রেজাল্ট শো করলাম। এখন আমি রান দিই, রান দিলে দেখো আমি দিলাম হচ্ছে 60 আর 5 300 চলে আসলো, 300 চলে আসলো। সো তুমি এইভাবে করলেও যে কথা আসবে, তুমি দুইটা নাম্বারকে নর্মালি গুণ করলো সেম একই কথাই চলে আসবে। সো পয়েন্টার মানে কি, আবারও রিপিট করতেছি, পয়েন্টার মানে হচ্ছে একটা মার্কার, এটা কি করে, এটা হচ্ছে কোনো একটা জিনিসকে অ্যাড্রেসকে হোল্ড করে রাখে, কোনো একটা জিনিসের অ্যাড্রেসকে হোল্ড করে রাখে, এটা হচ্ছে পয়েন্টারের মূল কাজ। মানে পয়েন্টারের মূল কাজটা বুঝতে হবে, মূল কাজটা বুঝলেই আমার মনে হয় তোমরা আসলে কাজটা মানে পারবা কি করা হয়েছে। সো এই জিনিসটা একটু দেখতে হবে। তো এখানে কোডটা করে দেওয়া আছে দেখে নিও। আচ্ছা এখন আমি যে স্লাইডটা পড়াবো এই স্লাইডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এইটা যদি বুঝতে পারো আমি 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 ভাববো যে তুমি পয়েন্টার ক্লিয়ার, তোমার পয়েন্টার তোমার ক্লিয়ার। তাহলে বলো দেখি তুমি কি আলোচনাটা করতে পারো। তুমি বলতে পারো স্যার আমি বললাম, স্যার একটু ভালো করে দেখি, আমি বললাম প্রতিটা লাইনে আমার সাথে সাথে বুঝো, এবং যারা বুঝবা না তারা এই কোডটারে খাতার মধ্যে একবার তুলবা, তুলে প্রত্যেকটা লাইন মানে কি এটা পাশে পাশে লিখবা, তাহলে দেখবা যে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে তুমি বললে ইন্টিজার আই এর মান কত, ইন্টিজার আই এর মান হচ্ছে 5, আর তোমার একটা পয়েন্টার আছে কি আইপি, এই পয়েন্টারটা কাকে মার করে আছে, এই পয়েন্টারটা মার করে আছে হচ্ছে কাকে বলো দেখি, পয়েন্টারটা মার করে আছে হচ্ছে তুমি বলতে পারো যে ভাইয়া আই কে মার করে আছে, তাহলে আই কে আমার মার করে আছে, একটু পর্যন্ত বুঝতে পারছি। এখন আমি যখন স্টার আইপি দিলাম, স্টার আইপি দিলে কার মানটা শো করবে, এনিওয়ান? আয়ের মানটা, আয়ের মানটা শো করবে, দ্যাট মিন্স এটা 5 প্রিন্ট করবে, 5 প্রিন্ট করবে। একটু পার্ট পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার, এতক্ষণ ধরে যারা ক্লাসটা ফলো করছে?
এখন তুমি পরের লাইনে যে জিনিসটা বললা, তুমি বললা যে স্টার আইপির মান কত? স্টার আইপির মান হচ্ছে 7। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি যাকে পয়েন্ট করে আসি, আইপি যাকে পয়েন্ট করে আসে, তার মানটা কত বানায় ফেলো, তার মানটা আপডেট করে কত বানায় দাও, 7 বানায় দাও। বাট বোঝার চেষ্টা করো আইপি আসলে কাকে পয়েন্ট করে আসে। আইপি আই কে পয়েন্ট করে আসে, so এই লাইনটা পরে আই এর মানটা কত হয়ে যাবে? 7 আই এর মানটা 7 হয়ে যাবে। So যদি আমি আই এর মান প্রিন্ট দিই, আই এর মানটা তখন 7 হয়ে গেল। So এই পার্টটা একটু বোঝার চেষ্টা করছি। আমি আবার প্রথম থেকে বলি। তুমি প্রথমে বললা আই এর মান হচ্ছে 5, তোমার কাছে একটা মার্কার আছে, তুমি ভাবো একটা লাঠি, মার্কার মানে একটা লাঠি মনে করো, লাঠিটা দিয়ে তুমি কাকে গুতা মারছো? লাঠিটা দিয়ে তুমি আই কে গুতা মারছো। দেন তুমি বললা লাঠির আগায় কে আছে? বললা লাঠির আগায় আছে হচ্ছে 5, তাহলে 5 প্রিন্ট হয়ে গেল। এরপরে তুমি চিন্তা করলা, তুমি বললা লাঠির আগাকে চেঞ্জ করে 7 বানায় দাও। তাহলে লাঠির আগায় ছিল হচ্ছে আই, তাহলে আই এর মান চেঞ্জ হয়ে ইট উইল বিকাম 7 from 5। তো 5 থেকে জিনিসটা 7 হয়ে গেল। এখন তুমি বলা স্যার অনেকক্ষণ ধরে আই নিয়ে খেলাখেলি করছেন, এবার আপনি জেতে চলে যান। তো জেতে যাওয়ার জন্য আপনি যে কাজটা করলেন, আপনি জে এর মান কত বললেন? 3 বললেন, এবং একটা পয়েন্টার, এই পয়েন্টারটাকে এখন কাকে নিয়ে গেলেন? জে কে মার্ক করাই দিলেন। সো তুমি যদি এই লাইনটা করো, তাহলে তুমি বললা স্যার এতক্ষণ ধরে আমি আয়ের দিকে তাকাইছিলাম খোঁচা মেরে, এখন জিনিসটাকে জে এর কাছে নিয়ে গেলাম। এখন বলো দেখে আইপির মান প্রিন্ট দিলে কত প্রিন্ট হবে? আইপির মান প্রিন্ট দিলে 3 প্রিন্ট হবে। এখন তুমি বললা স্যার নেক্সট আরেকটা পয়েন্টার নিয়ে আসি, বললাম IP2, এবং বললাম পয়েন্টার দুইটা সমান। সাপোজ তুমি একটা বার্গার পয়েন্টার, অলওয়েজ বার্গারের দিকে তাকায় থাকো, তোমার আরেকটা ফ্রেন্ড ও বার্গার পয়েন্টার। এখন তুমি সাপোজ তুমি ধানমন্ডি থেকে টেক আউটের দিকে তাকায় আছো, তোমার ফ্রেন্ডও গেল, ফ্রেন্ডকে বললা যায় আমরা দুজনে একসাথে হোটেলটা মানে রেস্টুরেন্টের দিকে তাকায় থাকি। তো ব্যাপারটা তার এরকম আসলো, যখন IP2 ইজ ইকুয়াল টু আইপি দিয়ে দিলা, তখন দুইটাই আসলে একই জিনিসকে কি করলো বলো দেখি? পয়েন্ট করে থাকলো। বুঝতে পারলাম? এখন তুমি যদি তোমার ফ্রেন্ড কাকে পয়েন্ট করে আসো জিজ্ঞেস করো, যেহেতু তুমি পয়েন্ট করে আসো 3 কে, তাহলে তোমার ফ্রেন্ডও কাকে পয়েন্ট করে থাকবে? 3 কেই পয়েন্ট করে থাকবে। এখন তুমি বলা যাচ্ছে আমি আর আমার ফ্রেন্ডের সাথে থাকুম না, আমি অন্য জায়গায় চলে যাব, দেন তুমি চাইলে আবার আই কে মার্ক করতে পারো। So তোমাকে একটু বুঝতে হবে পয়েন্টার কিন্তু এক এক সময় এক একজনকে মার্ক করতে পারে। এই জিনিসটা বুঝতে হবে যে একটা পয়েন্টার যে তুমি অলওয়েজ আয়ের দিকে তাকায় থাকবে এমন কোনো কথা না। সে কিছুক্ষণ আয়ের দিকে, সে আবার জের দিকে, আবার সে আয়ের দিকে, সে আলটিমেটলি কি করতে পারে বলো দেখি? মুভ করতে পারে। সো পয়েন্টারের মূল উদ্দেশ্যটা কি? সে হচ্ছে একটা মার্কার, সে একটা কি করবে? সে যে কোনো একটা কি করে, যে কোনো একটা ইন্টিজার হইতে পারে, ক্যারেক্টার, ফ্লোটকে অ্যাড্রেসটাকে কি করে রাখে বলেন দেখি আমার? মার্ক করে রাখে। এই এক্সাম্পলটাকে আর কোনো কোশ্চেন আছে? স্যার এগুলা তো এমনিতেই করা যায়, এগুলা পয়েন্টার দিয়ে আবার কমপ্লিকেটেড করার কি দরকার? এগুলো এমনি করা যায় আমি জানি, কিন্তু পয়েন্টারটা কেন লাগে একটু পরে বুঝতে পারবেন। পয়েন্টারটা কেন লাগে লাস্ট পর্যন্ত গিয়ে বুঝে ফেলবে পয়েন্টারটা কেন লাগে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরো এবার আসো, নেক্সট আসো, আমরা এই প্রবলেমটা বুঝছি। এই প্রবলেমটা তুমি যদি বুঝতে পারো, আমার কাছে মনে হবে যে তুমি আসলে পয়েন্টারের মানে কোর কনসেপ্টটা তুমি ধরতে পারছো, কোর কনসেপ্টটা তুমি ধরে ফেলবা। তো এই বাসায় যখন যারা করবা, বাসায় এই স্লাইডটা যখন প্র্যাকটিস করবা, তারা যে কাজটা করবা, তারা এই ছকটা লিখবা, ছকটা লিখে ছকটা নিজে নিজে ফিল আপ করবা। তাহলে আসো আমরা এই জিনিসটা ফিল আপ করার চেষ্টা করি। যেমন অ্যাজিউম দ্য অ্যাড্রেস অফ এ কত? এ এর অ্যাড্রেস 200, বি এর অ্যাড্রেস 300। তাহলে তুমি চিন্তা করলা তোমার যে র্যাম আছে, তাহলে আমি একটু যদি নোটে আঁকি, তুমি বলতে পারো স্যার আপনার যে র্যামটা আছে, র্যামের ভেতরে এ কত নাম্বার অ্যাড্রেসে আছে? স্যার এ আছে হচ্ছে 200-তে, আর বি আছে 300-তে। দুইটা অ্যাড্রেসে দুইজন আছে। আর পোস্টের মধ্যে কি বলা হয়েছে? পোস্টের মধ্যে বলা হয়েছে যে এ এর মান কত? এ এর মান হচ্ছে 50 আর বি এর মান 0। তাহলে এ এর মান 50 আর বি এর মান 0। একটু ক্লিয়ার? এটা তো বলি নাই কিছু। দেন তুমি বললা তোমার কাছে একটা মার্কার আছে যেটা এ এর অ্যাড্রেসটাকে পয়েন্ট করে রাখে, আর তোমার কাছে আরেকটা মার্কার আছে যেটা বি এর অ্যাড্রেসটাকে পয়েন্ট করে রাখে। তাহলে বলো দেখি এ এর মান তো কত হবে? 50 আর 0 হবে। এই দুইটার মান কত আসবে? এই দুইটার মান 200 আর 300 আসলো কেমনে? বোঝা গেল? কারণ তুমি জানো এ এর অ্যাড্রেসটা হচ্ছে 200, আর এপি কাকে মার্ক করে রাখে? এপি মার্ক করে রাখে হচ্ছে এ এর অ্যাড্রেসটাকে। তাহলে তুমি বলতে পারো না এপি এর মান কত হয়ে যাবে? 200 হয়ে যাবে, আর বিপি এর মান 300 হয়ে যাবে। এই দুই লাইন বুঝছি সবাই? বুঝছেন?
ওকে, এখন তারপর লাইনটা চিন্তা করো, বি ইজ ইকুয়াল টু এ ইন্টু স্টার বিপি। তুমি বলতে পারো স্যার বি এর মান হবে এ এর মান, আর বিপি যাকে পয়েন্ট করে আসে তার মানটা। বিপি পয়েন্ট করে আসে কার মান? বিপি পয়েন্ট করে আসে হচ্ছে বি কে। তাহলে এই লাইনটা লেখা যেই কথা, আর এই লাইনটার পরিবর্তে বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ প্লাস বি লেখা কি আলটিমেটলি সেম একই কথা হতো না? তোমার Yes, sir. তোমার জি আলটিমেটলি স্যার। বি এর মান কত হয়ে গেল? বি এর মান হয়ে গেল হচ্ছে 50। এখন তুমি চিন্তা করো, তুমি এখন বললা এপি ইজ ইকুয়াল টু বিপি। এপি ইজ ইকুয়াল টু বিপি হওয়া মানে কি? এপি ইজ ইকুয়াল টু বিপি হওয়া মানে যে বিপি যাকে পয়েন্ট করেছিল এপিও এখন তার দিকেই তাকায় থাকবে। কারণ বিপি কার দিকে তাকায় ছিল? তুমি বলতে পারো স্যার বিপি তো তাকায় ছিল বি এর দিকে, এখন এপিও কার দিকে তাকায় থাকবে? এপিও এখন বি এর দিকেই তাকায় থাকবে। সুতরাং দুইজনের মানই কত হয়ে গেল? দুইজনেরই মানই 300 হয়ে গেল। পারবো? ওকে, এখন দেখো পরের লাইনটা। পরের লাইনটা হচ্ছে এ ইজ, স্যার বলেন। স্যার আমি 3 নাম্বারটা বুঝি নাই। 3 নাম্বার লাইনটা? জি স্যার। আচ্ছা, আপনি আমাকে বলেন স্টার বিপি দ্বারা কি বোঝায়? স্টার বিপি দ্বারা বোঝায় না যে বিপি যাকে পয়েন্ট করে আসে তার ভ্যালুটা? বিপি জি কাকে স্যার। বিপি কাকে পয়েন্ট করে আসে? বিপি পয়েন্ট করে আসে হচ্ছে বি কে না? বিকে, হ্যাঁ। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে আমার 0। তাহলে হ্যাঁ। এ ইজ ইকুয়াল সরি বি ইজ ইকুয়াল টু এ প্লাস 0। এ এর মান 50, বি এর মান 0। তাহলে বি এর মান আগে ছিল 0, ভ্যালু উইল ইনক্রিজড ফ্রম 0 টু 50। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন জিনিসটা? ওকে, আচ্ছা এর পরের লাইনটা কি? পরের লাইনের মধ্যে বলা হচ্ছে এ ইজ ইকুয়াল টু স্টার এপি ইন্টু স্টার বিপি। সো যারা আগের লাইনটা ফলো করতেছিল তাদের বোঝা উচিত সেটা কি? সেটা হচ্ছে এর মান বির মান মাল্টিপল। হ্যাঁ, এ এর মান আর এ এর মান, এ এর মান আর বি এর মান মাল্টিপ্লাই, বাট না এ এর মান আর বি এর মান তো এ মান হয়ে দেখো গেছে। একটু বুঝতে হবে। এইটা মানে কি? এটা মানে হচ্ছে এ এর মান আর বি এর মান মাল্টিপল। বাট তুমি একটু বুঝো, তুমি যখনই দুইটা জিনিসকে পয়েন্টারটাকে সমান বলে দিচ্ছ, তো দুইটা তো আলটিমেটলি একই জিনিসকেই পয়েন্ট করে আসে। So দুইটাকে মাল্টিপ্লাই করলে 50 আর 50 কে মাল্টিপ্লাই করলে কত আসবে? 25 চলে আসবে। সো তোমাদের টার্গেট থাকবে যে এই যে জিনিসটা আছে এই জিনিসটা ধরে ধরে প্রত্যেকটা পার্ট বোঝার। তো আমি পুরোটা বুঝাই দিচ্ছি না, কারণ আমি বুঝাই দিলে দেখা গেল তোমাদের মাথায় আমি যেটা বুঝেছি ওইটাই ঘুরবে। তোমরা এই জিনিসটা প্রত্যেকে স্লাইডটা আপলোড করে দিবে একটু পরেই, তো এই পার্টটা একটু ভালো করে দেখার চেষ্টা করবা। আচ্ছা, এখন মেইন জাতির বিবেকের কাছে প্রশ্ন, তোমাদের কাছে বুঝতেই পারছো স্যার এই জিনিসটা কেন লাগে? ওয়াই উই নিড পয়েন্টার্স? এত কিছু থাকতে পয়েন্টারটা কেনই লাগবে আমাদের? সো কেন পয়েন্টার লাগবে এই জিনিসটা এখন পড়াবো। সো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এই জিনিসটা বোঝার আগে একটা কাজ করি, আমরা চলে আসি আমার কাছে। আমার কাছে একটা ফাংশন আছে, এই ফাংশনটা বুঝি। দেখে আমাকে লাস্ট দিন মনে হয় একজন তোমাদের একজন এই কোশ্চেনটাও করছিলাম। এই কোডটা বুঝতে হবে, এই কোডটা বুঝলে তুমি আসলে বুঝবে এই কোডটা দিয়ে আসলে পয়েন্টার বোঝা যায়। যেমন সবাই একটু এই প্রবলেমটা একটু দেখার চেষ্টা করো। একটা প্রবলেম দেখি, দেখো কোশ্চেনটা কি বলছে, রাইট ডাউন এ ভয়েড ফাংশন দ্যাট উইল টেক 2 ইন্টিজার as প্যারামিটার। দুইটা ইন্টিজারকে নিবে and will exchange their values from the main function, take 2 integers as input and use this function to exchange their value or finally print their values. So তোমার টার্গেটটা কি? তোমার টার্গেটটা হচ্ছে, সবাই একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে তুমি বুঝতে পারবা যে আমি একটা কোডের মধ্যে লিখলাম ইন্টিজার মেইন, এ আর বি নিলাম, এ আর বি এর মানটা ইনপুট নিলাম। এখন তুমি বললা যে আচ্ছা ঠিক আছে স্যার, প্রিন্ট সোয়াপ করে ফেললাম। এখন এ এর মানটা কত? দাঁড়া একটু লিখি, এ এর মান বি এর মান এখানে প্রিন্ট করলাম যে এ এর মানটা কত আর বি এর মানটা কত, তুমি প্রিন্ট করে দিলা। এ এর মান আর বি এর মানটা প্রিন্ট করে দিলা। এ এর মান আর বি এর মানটা প্রিন্ট করে দিবা। এটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে এদেরকে তুমি সোয়াপ করবা। সোয়াপ করা মানে কি? সোয়াপ করা মানে হচ্ছে এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ দিবা। আমি এই লাইনটা যদি একটু আগে লিখি তোমরা আরো ভালো বুঝতে পারবা।
এ এর মান যা ছিল এখন ওই মানটা কার কাছে চলে আসবে, বি এর কাছে চলে আসবে, আর বি এর মানটা কার কাছে চলে যাবে বলতে কি এ এর কাছে চলে আসবে। এটা হচ্ছে তোমাদের মেইন টার্গেট। এখন তোমরা আমাকে বলো থেকে সোয়াপ করবো কিভাবে, দুইটা জিনিসকে সোয়াপ করে কেমন, মানে একটা থেকে আরেকটার মধ্যে দেখে। সাপোজ তুমি এভাবে চিন্তা করো, তোমার কাছে 2 গ্লাস পানি আছে, 2 গ্লাস পানিটা এক গ্লাস একটা পানি আরেকটার মধ্যে নিবা, আরেকজনের আরেকটার মধ্যে নিবা, তুমি কেমনে করবা তো বলো দেখি। তোমাকে বলতে হবে স্যার আমাকে অবশ্যই 3 নাম্বার একটা গ্লাস লাগবে, আমি 2 গ্লাস পানি এক্সচেঞ্জ করতে পারবো না। তাহলে যে কাজটা করলাম, স্যার আমরা 3 নাম্বার একটা গ্লাস নিলাম, 3 নাম্বার গ্লাসের ভিতরে প্রথম গ্লাসের পানি ঢেলে দিলাম, ঢাইলা দিলে আমার প্রথম গ্লাসটা ফাঁকা, এখন প্রথম গ্লাসের ভিতরে দ্বিতীয় গ্লাসের পানিগুলো দিয়ে দিছি। এখন যে দ্বিতীয় গ্লাসটা আছে, দ্বিতীয় গ্লাসটার ভিতরে তুমি কার পানিটা দিয়ে দিবা বলো দেখি, তোমার যে 3 নাম্বার গ্লাসের পানিটা দিয়ে দিবা। তো তোমার টার্গেটটা কি, তোমার টার্গেট হচ্ছে তোমার কাছে সাপোজ 2 গ্লাস পানি আছে, 2 গ্লাস পানি, একটা গ্লাসের পানি আরেকটা গ্লাসে ঢালবা, তাহলে প্রথম গ্লাসেরটাকে তুমি থার্ড গ্লাসে দিছো, ফার্স্ট গ্লাস ইজ এমটি নাও। নাও আপনি কি করবেন, নাও আপনি যে কাজটা করবেন যে আপনার যে সেকেন্ড গ্লাসটাকে ফার্স্ট গ্লাসে দিয়ে দিলা, ফার্স্ট গ্লাস ভরে গেল সেকেন্ড গ্লাসেরটা দিয়ে, আর সেকেন্ড গ্লাসে ওই থার্ড গ্লাসের যে এক্সট্রাটা রাখছিল ওটা ঢেলে দিল, ঢেলে দিলে হয়ে গেল। এই প্রবলেম, এই কোডটার একটা ঝামেলা আছে। তুমি বলতে পারো স্যার কোডটা তো ঠিক মতো হওয়ার কথা, কারণ আমি এ বি কে পাঠাইলাম, কোডটা ঠিক মতো হওয়ার কথা, বাট কোডটাকে তুমি যখন রান দিবা, রান দিয়ে তুমি যদি দাও 10 আর 5, তাহলে প্রিন্ট হওয়ার কথা, প্রিন্ট হওয়ার কথা কত আমাদের কোডে, আমাদের কোডে প্রিন্ট হওয়ার কথা হচ্ছে প্রথমে প্রিন্ট হবে এ এর মান 10, বি এর মান 5, তারপরে জিনিসটা চেঞ্জ হয়ে এ এর মান 5 আর বি এর মান 10, এটা আমাদের প্রিন্ট হওয়ার কথা। এবং আমি যদি কোডটাকে রান দিই, রান দিলে দেখো 2 কেসে 10 5 আসতেছে। সো আমার জিনিসটা মানে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এখন ধরো চেঞ্জ হচ্ছে না কেন, তোমার মনে হতে পারে স্যার চেঞ্জ কেন হয় না। এই চেঞ্জ না হওয়ার কারণটা আমরা এখন বুঝতে পারবো। চেঞ্জ হয় না হচ্ছে এই কারণে, আমার ফাংশনের ভিতর ধরো সাপোজ আমি দেখি, তুমি বলো স্যার আমার কি আসলে কোডটা কি আসলে কাজ করতেছে। দেখো আমি এই কোডটাকে এখানে কপি করে দিই, বলতে পারো স্যার দেখি ইনসাইড সোয়াপ, ইনসাইড সোয়াপে তোমার তো এখানে ভ্যালুগুলো কত, এক্স আর ওয়াই এর ভ্যালু, তাহলে এক্স এর মান হচ্ছে এইটা আর ওয়াই এর মান দিলাম। আবার এই প্রিন্টটা দাও, সোয়াপ করার পরে তুমি দেখো সোয়াপ প্রিন্ট সোয়াপ হচ্ছে কিনা, এবার দেখি। তো দেখো তুমি বলতে পারো স্যার আমি যদি 10 আর 5 দিই, ঝামেলাটা কোথায়, ঝামেলাটা বুঝো। তুমি প্রথমে এর মান কত, এর মান 10 আর 5 ফাংশনের ভিতর পাঠাই দিলা, ফাংশনের ভিতরে মানটা সে প্রথমে কত পাইলো, 10 আর 5 পাইলো, একটু পরে সে জিনিসটাকে ঘুরায় কত বানাই দিল, 5 আর 10 বানাই দিছে, কিন্তু আবার বাইরে আসার পরে আবার সে কত থাকতেছে, 5 আর 10 থাকতেছে, 5 আর 10 থাকতেছে। তোমরা বলতে পারো স্যার এই প্রবলেমটা কেন হয়, এই প্রবলেমটা কেন হয়, কেউ কি বলতে পারবেন এই প্রবলেমটা কেন হচ্ছে। আচ্ছা এই প্রবলেমটা কেন হয় এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। মানে সি কিভাবে কাজ করে, সি যে কাজটা করে সবাইকে একটু বুঝতে হবে। সি কাজ করে হচ্ছে, সাপোজ এটা মনে করে একটা ফাংশন, একটু ভালো করে খেয়াল করো। সি যে কাজটা করে ধরো তুমি মেইনের ভিতরে আসো, তুমি বললা আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে এ, এ কে ফাংশনের ভিতরে পাঠাই দেই, ফাংশনের ভিতর এ এর মানটা চেঞ্জ হয়ে আবার এ এর মানটা ব্যাক করে এখানে চলে আসবে, তোমার গোল হচ্ছে এইটা। বাট সি এই কাজটা করে না, সি যে কাজটা করে, সি পাকনামি করে। সি যে কাজটা করে, তুমি তাকে যখনই বলো এ কে পাঠাও, সে তোমার এ কে পাঠায় না, সে এর একটা কপি বানায়। এই কপিটাকে কার মধ্যে পাঠায়, ফাংশনের মধ্যে পাঠাইয়া দেন ফাংশনের মধ্যে কপিটাকে নিয়ে কাজ টাজ করে। ফলে ফাংশনের বাইরে যে এর মানটা থাকে ওই এ আর আগের এ কি থাকে, সেম একই রকমই থেকে যায়। লজিকটা ধরতে পারছো? আমি আবার রিপিট করতেছি। আপনি যখন কোনো সময় ফাংশনে পাঠাইলেন, সাপোজ তুমি চিন্তা করলা যে তুমি বাইরে যাওয়া, বাসার বাইরে যাওয়া ঘুরতে, এখন তুমি চিন্তা করলা যে বাসার বাইরে যাওয়ার সময় তুমি চিন্তা করলা যে তোমার যে স্যান্ডেলটা আছে, স্যান্ডেলটা পরেই তুমি বাসার বাইরে থেকে ঘুরে ঘুরে চলে আসবা এবং তুমি দেখবা তোমার স্যান্ডেলটার ভিতর কতটুকু ময়লা লাগে। বাট তুমি তো বেশি সচেতন, তুমি বাসার ভিতর থেকে স্যান্ডেলটা খুলে ফেলছো বেরোনোর সময় ঠিক স্যান্ডেলটা খুলে বাইরের থেকে ঘুরে আবার বাসায় ঢোকার ঠিক আগের মুহূর্তে দরজা থেকে স্যান্ডেলটা পরে বাসায় ঢুকে গেছো। তো তুমি আলটিমেটলি কি বাইরের ঘোরার কোনো ফিল পাইলা?
বাইরের ঘোরার কিন্তু কোনো ফিলটা তুমি পাচ্ছ না। So, মূল কনসেপ্ট হচ্ছে এখানে যে ফাংশন যখন কাজ করে, ফাংশন হচ্ছে একটা কপি নিয়ে কাজ করে, সে তোমার মেইন পার্টটাকে নিয়ে কাজ করে না। তো এই কারণে খেয়াল করো, যখন আমরা কোডটা চালাইছিলাম, কোডটা একটু লক্ষ্য করো, কোডটার মধ্যে যে কাজটা হচ্ছিল, তুমি যখন 10 আর 5 দিচ্ছিলা, তাহলে আমার ভ্যালু কত? 10 আর 5। যখন আমি ফাংশনে পাঠাই দিলাম, ফাংশনে পাঠাই দিলে সেই জিনিসটাকে কি করলো? ফাংশনে পাঠাই দিলে সে যে জিনিসটাকে করলো, সে একটা কপি নিয়ে গেছে ফাংশনে, ওই কপিটারে সে উল্টাই দিছে। বাট তার কাছে যেটা মেইনের ভিতরে আছে, ওই মেইনটার মধ্যে কত আছে? মেইনটার মধ্যে কিন্তু সে আগের পুরান ভ্যালুটাই সে রেখে দিছে, সে কপিটাকে, মেইনটাকে কিন্তু সে চেঞ্জ করে নাই। So, এই কারণে আমার জিনিসটা কাজ করতেছে না। কেউ কি আমি যে লজিকটা বুঝেছি এটা বুঝতে পারছো? যদি বুঝতে না পারো রেকর্ডিংটা একটু শুনে নিও, আমার মনে হয় এর থেকে ইজি করে বলা সম্ভব না। তো আমি আমি সর্বোচ্চ ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। আমি তুমি বলতে পারো স্যার তাহলে এখন আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে স্যার, আমার তো স্যার চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কেমনে করতে পারি? এখন তুমি যে কাজটা করলা স্যার, আমি যাতে আপনি কপি না করতে পারেন, কপি না করার জন্য আমি যে কাজটা করলাম, আমি র্যামের অ্যাড্রেসই পাঠাই দিলাম। আগের বার আমি শুধুমাত্র ভ্যালু পাঠাইলে সে ওইটাকে কপি করে ফেলতো। এখন তুমি র্যামটা থেকে আস্তই পাঠাই দিছো যে এইটা হচ্ছে মেমোরি, আর তুমি তো ওটা কপি করতে পারবা না, কারণ মেমোরি তো একটা ফিক্স জায়গা। তোমার র্যামের ওই জায়গাটাকে তো তুমি কপি করলে তো ওই জায়গাটাই থাকবে। এখন তুমি যখন মেমোরিটাকে পাঠাইলে, আর পরের জায়গায় কি করলো? ওই মেমোরির ভ্যালুটা নিলা। সো আগের বার তুমি এতক্ষণ ধরে তুমি যে কাজটা করছিলা, তুমি হচ্ছে জাস্ট সে কিসে কনভার্ট করে ফেলো। তুমি জাস্ট পয়েন্টারে কনভার্ট করে ফেলো। তুমি যদি রান দাও 10 আর 5 দাও, দেখো তুমি প্রথমে 10-5 পাঠাইলা, দেন ভেতরে কত পাইলা? 10-5ই পাইলা। ওইটারে উল্টায় কত বানাইলো? 5-10 বানাইলো, এবং দেখলা এটা 5-10-এ আছে। তো এই 5-10 কেন থাকতেছে? কারণ তুমি আগের বার কপি পাঠাইতা, সে কপিটারে কপি করে ফেলতো, তোমার আবার নতুন জিনিস দিয়ে দিত, আগের জিনিসটাই দেখাই দিত। কিন্তু তুমি বললা এবার আমি কপি আটকাবো। কপি আটকানোর জন্য তুমি বললা যে আমার যেটা মেমোরিটাই তোমারে দিয়ে দিলাম। এখন তুমি মেমোরিটা নিয়ে যাও, মেমোরির ভিতরে কি করো? মেমোরির ভিতরে তুমি জিনিসটাকে চেঞ্জ করো। আমার কাছে মনে হয় আমি কিছুটা হলেও বুঝাতে পারছি যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। মুখস্থ করার কিছু নাই, লজিকটা বুঝতে হবে। তাহলে তুমি বলতে পারো স্যার পয়েন্টার কখন কাজে করব? পয়েন্টার আমরা তখনই ইউজ করব যখন আমরা কোনো একটা ভেরিয়েবলকে ফাংশনের ভিতর পাঠাইয়া ওই চেঞ্জ মানটাকে আমরা আবার পরে ইউজ করতে যাব। যেমন আমরা চিন্তা করো, আমরা এখানে এ আর বি এর যে মানটা আমরা দিছিলাম, এ আর বি এর মানটাকে আমরা ফাংশনের ভিতর চেঞ্জ করছি, এবং ওই চেঞ্জ করা মানটাও আমার কি এখন জানা দরকার না? তো ওই চেঞ্জ করা মানটা তুমি যদি জানতে চাও, তাহলে তোমাকে পয়েন্টার ইউজ করতে হবে। পয়েন্টার ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ পয়েন্টারই মেমোরি দেয়। বাট তুমি যদি চিন্তা করো যে না স্যার আমার এ আর বি এর মান জানার কোনো দরকার নাই, আমার কোনো সমস্যা নাই, তাহলে তোমার পয়েন্টার ইউজ করা লাগবে না। কারো কি কোনো কোশ্চেন বা কোনো কথা আছে এটা নিয়ে? ওকে, ঠিক আছে। দেখো তাহলে এইখানের একটা কোড তুমি বুঝতে পারো। যেমন এইখানে খেয়াল করো, এখানে কি হচ্ছে? যেমন প্রথম কেসটায় তুমি এ এর মান কত বলছো? এ এর মান বলছো 50, 25 আর 50। তুমি যখন জিনিসটাকে নিয়ে চেঞ্জ করবা, এ আর বি এর কোনো চেঞ্জ হবে না, তারা নিজের একটা কপি বানায়া কপিটাকে তারা চেঞ্জ করবে। কিন্তু আমি যদি বলি আমি পয়েন্টার দিয়ে কাজটা করব, পয়েন্টার দিয়ে কাজ করলে সে ওর মধ্যে কি করবে? চেঞ্জটা করে দিবে, চেঞ্জটা করে দিবে। সো এই পার্টটা আমাদের হচ্ছে বুঝতে পারা উচিত। সো এই জিনিসটা ছিল হচ্ছে আমাদের পয়েন্টারের মূল কনসেপ্ট। কারো কাছে কোনো কনফিউশন আছে? স্যার তাহলে ফাংশন থেকে দুইটা ভেরিয়েবল রিটার্ন করা যায় না? ফাংশন থেকে দুইটা ভেরিয়েবল রিটার্ন করা যায় না। এখানে তো তুমি চাইলে দুইটা ভেরিয়েবলের মানটাই রিটার্ন করলা, এ আর বি এর মানটা রিটার্ন করে দিলা না? হ্যাঁ, বাট এটা তো স্যার ভয়েড দিয়ে করেছি না, যদি হ্যাঁ, আমরা না না, ওইভাবে রিটার্ন করা ইন্টিজারকে। যায় না, ইন্টিজার দিয়ে করা যায় না, ইন্টিজার দিয়ে একটা রিটার্ন করা যায়। ওকে তুমি পয়েন্টার ইউজ করে তুমি তোমার মতো করে রিটার্ন করতে পারো। আরে ঠিক আছে, আমার মনে হয় আমি কিছুটা হলে বুঝাতে পারছি। কমপ্লেক্স টপিক পরীক্ষা হয়তো বেশি কিছু আসবে না, একটা ছোট কোশ্চেন টাইপের কিছু আসতে পারে। বাট পয়েন্টার থেকে জেনে রাখার উপায়টা কি? পয়েন্টার থেকে জেনে রাখার জিনিসটা হচ্ছে যে স্যার আমি যদি কোনো সময় একটা ফাংশন লিখি, যেমন আমি আবার একটা ছোট এক্সাম্পল দিই, খুব ফাস্ট দেখে আলোচনা করি, দেখি খুব ফাস্ট দেখি একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল পড়াই, তাহলে হয়তো অনেকে বুঝতে পারবা। তো একটা ফাংশন নাম দিলাম প্রিন্ট ফাংশন। ঠিক আছে? প্রিন্ট ফাংশনে ধরো তুমি এখানে
একটা নাম্বার দিলে এ, এর মানটা প্রিন্ট করো, এর মানটা প্রিন্ট করলা, এখন তুমি পরের বার আবার এর মানটা প্রিন্ট করলা। আর এই প্রিন্ট ফাংশনে তুমি কি কাজটা করলা? প্রিন্ট ফাংশনে তুমি যে কাজটা করলা, তুমি প্রিন্ট ফাংশনে যে কাজটা করলা, এই যে মানটা পাইলাম আমি এর মানটা, এই এর মানটারে কত গুণ করলাম? তুমি বললা স্যার এই এর মানটাকে আমি এর সাথে 5 যোগ করে দিলাম। তাহলে তোমার টার্গেট দেখি, তোমার টার্গেটটা তো স্যার আমি যদি আচ্ছা তাহলে আমি যদি কোডটাকে রান দিই, রান দিলে আমি যদি দিই 10, তাহলে আমার পরের বার কত পাওয়ার কথা? আমার 15 পাওয়ার কথা না? কারণ আমি আলটিমেটলি তো এ কে পাঠাই দিচ্ছি। এ কে পাঠা দিলে এ এর মান কত বেড়ে যাচ্ছে? এর মানটা বেড়ে যাচ্ছে কত? এর মানটা বেড়ে যাচ্ছে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 5, 15 হওয়ার কথা, কিন্তু সে 15 হচ্ছে না, সে তখনও কত থাকতেছে? আগেও সে 10 ছিল, এখনো সে কি থাকতেছে? 10ই থাকতেছে। আগেও সে 10 ছিল, এখনো সে 10 থাকছে। তুমি বলতে পারো স্যার আমি যদি এর মানটা 15 পাইতে চাই তাহলে কি করতে হবে? কি বলতে পারবে? এর তোমাকে অ্যাড্রেসটা বুঝতে হবে, পাঠিয়ে দিব। তোমাকে তো এ কে পাঠাইলে হবে না, এ কে পাঠাইলে হবে না, এ কে পাঠাইলে সেটা কপি বানায় নাই। যেহেতু কপি আটকানোর জন্য তুমি কি করলে? একটা তার অ্যাড্রেসটাই পাঠাই দিলে, এবং তখন এখানে তোমাকে অবশ্যই কি ইউজ করতে হবে? পয়েন্টার ইউজ করতে হবে, এবং এই জিনিসগুলোকে জাস্ট পয়েন্টার বানায় দাও। এখন সে জিনিসটা করবে কি, সে অ্যাড্রেসটা পাঠাই দিবে এবং ওই অ্যাড্রেসটাকে সে কত যোগ করে দিবে? 5 যোগ করে দিবে। সো আমি যদি এখন যে 10, এখন 10 দিল এবং 10-এর থেকে সে 15 পাইল। দেখো, চিন্তা করে দেখো, এর থেকে সহজ এক্সাম্পল আর সম্ভব না পয়েন্টার। আমাদের মোটামুটি আজকের আলোচনা আমাদের এতটুকু পর্যন্তই। হয়তোবা প্রজেক্ট নিয়ে আলোচনা করতে গিয়ে আর পয়েন্টারটা বুঝতে গিয়ে হয়তো আজকে আমাদের আর সময় হয়নি ক্লাস টেস্টার। যদিও প্রশ্ন আমার রেডি করা আছে, আমরা যে কাজটা করব, আমাদের যে নেক্সট যেদিন আমরা আলোচনা করব, নেক্সট যেদিন আলোচনার ক্ষেত্রে ওকে, তাহলে ঠিক আছে। কারো কি কোশ্চেন আছে? স্যার নেক্সট বলতে স্যার এই যে মেকআপ ক্লাসের দিনটা নাকি মঙ্গলবার স্যার? নেক্সট আপনাদের সাথে আমার যেদিন দেখা হবে, নেক্সট যদি আমার মেকআপ ক্লাসে দেখা হয়, মেকআপ ক্লাসে দেখা হলে মেকআপ ক্লাসে, হলে মঙ্গলবারে হলে মঙ্গলবারে। স্যার একটা কথা ছিল। বলেন। স্যার হচ্ছে ওই সিটটা কি অবজেক্টিভ নেবেন? হ্যাঁ, অবজেক্টিভ বেস্ট ছোট শর্ট কোশ্চেন। অবজেক্টিভে মার্কস খুবই কম আসে স্যার, আপনি যদি রিটেন নিতেন তাহলে খুব ভালো হতো, মানে মার্কস কম আছে তো। আচ্ছা, এখন এই জন্য তো আমি বললাম যে আপনাদের মানে এই প্রজেক্টটা থেকে একটু নাম্বার উঠানোর চেষ্টা করেন। আর নেক্সট কোশ্চেনটার ভিতরে মানে ফাংশন রিকারশন থেকে যে কোশ্চেনটা আমি করছি, কোশ্চেনটা খুব সিম্পল কোশ্চেন, এত প্যাচাই নেই। তো যারা ক্লাস একটু ভালো করে বুঝে রাখলে এত ঝামেলা হবে না, আর আমি দেখি আপনি যেহেতু বলছেন, আমি একটু চিন্তা করে দেখবো কি করা যায়। ঠিক আছে, বাট আপাতত আজকে ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু থাকলো আমাদের আজকে। স্যার হ্যাঁ বলো স্যার স্যার একটু প্রজেক্ট নিয়ে বলার সময় স্যার আমার ইলেকট্রিসিটি গিয়েছিল, তো একটা কোয়েশ্চেন ছিল, করব? হ্যাঁ বলেন। শুনুন স্যার, মানে আমরা যে ভিডিওটা করব, ওই ভিডিওটায় কি আমরা আমাদের ওই সোর্স কোডটাও এক্সপ্লেইন করব নাকি শুধু ফিচারসগুলো? সোর্স কোড এক্সপ্লেন করবেন না, আপনি আপনার ফিচার গুলো এক্সপ্লেন করবেন, আর সোর্স কোড এক্সপ্লেন করার কোনো দরকার নেই। আর আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি মানে কি কি ফাংশন ইউজ করছেন, ফাংশন গুলো খুব সহজে 5-10 সেকেন্ডে বলতে পারেন, যে একটু কোডের একটা স্ট্রাকচার দেখালেন, যেমন আমি এইভাবে দেখাইতে থাকি না, ধরুন মাঝে মাঝে কোড ব্লক অন করে আছে, এই যে এইভাবে কাজ হয়, ঠিক আছে, মানে এরকম একটা বললাম। বাট এই যে প্রতি লাইন ধরে ধরে আমি এখানে ইনপুট নিছি, এটা কাজ করছি, এটা দরকার নেই। স্যার তার মানে যেগুলো একটু কঠিন ফিচারস ওইগুলো একটু দেখাই দেবো যে এইটা এইভাবে তোমার তোমার যদি মনে হয়ে থাকে যে এই জিনিসটা তোমার একটা খুব মানে তুমি এখানে খুব মাথা খাটাইছো, খুব মানে কাজের কাজ মানে খুব কাজ করা হয়েছে এখানে, বা অ্যালগরিদম ইউজ করা হয়েছে, আমার মনে হয় তুমি বলতে পারো। বাট ওভারঅল একটা প্যাকেজ যদি অড যাতে না লাগে, যে আমাকে তো এটা বলার দরকার নেই যে একটা ইন্টিজার কিভাবে ডিক্লেয়ার করে বা একটা ইনপুট কিভাবে, এই জিনিসগুলো তো আমি জানি। সো ব্যবহার করা যায় এমন জিনিস দেখাবা যদি তোমার কাছে মনে হয়ে থাকে যে না স্যার এই জিনিসটা আমি মানে আমার প্রজেক্টে অনেক চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করছি, তাহলে তুমি করতে পারো। জি স্যার। আর হচ্ছে সোর্স কোডের যে জিপ ফাইলটা ওইটা কোথায় দেব? ওই ইউটিউব তো নাই? এলএমএস, ও সব এলএমএস একটা লিংক দিয়ে দিব না, সে কালকের ভিতরে সাবমিশন লিংক গ্রুপে যে কোনো একটা মেম্বার দিলেই হবে। ওকে আচ্ছা স্যার। ওকে, আর কারণ স্যার ওই যে আমাদের স্যার সিটিটা কি স্যার মেকআপের দিন হবে নাকি স্যার নরমাল ক্লাসটাতে হবে? এটার একটা নোটিস পেয়ে যাবেন আজকে। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই তাহলে। আসসালামু আলাইকুম স্যার।
ভাই কারো কি গ্রুপ নাই এমন কেউ আছেন ভাই? ভাই আপনি কে? ভাই আমি মামুন রশিদ। আমার মানে আপাতত কেউ নাই, আমার কারোর সাথে পরিচয় নেই আর কি। আচ্ছা ফেসবুকে তো ফেসবুকে কি কোনো গ্রুপ আছে ভাই এই যে সেকশনে? হ্যাঁ আছে তো। ভাই লিঙ্কটা একটু দেন, তাহলে ওইখান থেকে আইডি নিয়ে আপনার সাথে যদি তাহলে যদি কাউরে পাই আর কি একসাথে করা গেল। আপনার আইডি না আপনি ইনবক্সে দিয়ে দেন। জি জি ভাই? আপনার আইডি ইনবক্সে দিয়ে দেন। আচ্ছা মানে আইডি লিঙ্কটা? হুম হুম, হুম। ওকে ভাইয়া জাস্ট মিনিট। ভাইয়া পাইছেন? হ্যাঁ পাইছি। জওয়াদ? না না, মামুন রশিদ। হ্যাঁ ভাই পাইছি। ওকে ওকে নোট দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাই।